আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আশা করি আমরা প্রত্যেকে ভালো আছি এবং সুস্থ আছি। সিরাজুদ্দৌলা নাটকের একটি স্পেশাল লাইভ শোতে, একটা মেগা লাইভ শোতে তোমাদের প্রত্যেকে জানাচ্ছি স্বাগতম। এবং আজকের এই লাইভ শোতে আমি তোমাকে সিরাজুদ্দৌলা নাটকটা তুমি লাইভে নাটকটা তুমি দেখতে পারবা। লাইন ব্যালেন্স যে জায়গাগুলো থেকে তোমার ভার্সিটি অ্যাডমিশন বলো, এইচএসসি বলো, যেই জায়গাগুলো থেকে তোমার পরীক্ষা আসে, এই জায়গাগুলো আমি তোমাকে লাইন ব্যালেন্স পড়াবো। কারণ হচ্ছে আমি খুব ভালো করে জানি তোমরা এই সিরাজুদ্দৌলা নাটকটা এত বড় যে তোমরা লাইন ব্যালেন্স পড়ার মতো সময় বা লাইন ব্যালেন্স পড়ার মতো এনার্জি বা মনে রাখতে আমরা পারি না। শুধু অনলাইন বলো, ইউটিউব বলো, ফেসবুক বলো, বিভিন্ন জায়গাতে সিরাজুদ্দৌলার অনেক ক্লাস তুমি পাবা, ইভেন সিরাজুদ্দৌলা নাটকটাও পাবা। বাট আমি তোমাকে কথা দিলাম, তুমি জাস্ট ভাইয়ার এই ক্লাসটা করো, এই ক্লাসটা তুমি বাকি প্রত্যেকটা জায়গা থেকে অনেক ইউনিক ভাবে শিখতে পারবা। কারণ এই জায়গাতে আমি তোমাকে সিরাজুদ্দৌলা নাটকটা লাইভে দেখাবো, সিরাজুদ্দৌলা নাটকগুলো লাইন বাই লাইন পড়াবো এবং তোমার মাথার মধ্যে প্রত্যেকটা ক্যারেক্টার সেট করার দায়িত্ব আমার। জাস্ট তুমি আমাকে লাইভে আগামী যতক্ষণ পর্যন্ত আমি ক্লাসটা করাবো ততক্ষণ পর্যন্ত মনোযোগ দিয়ে জাস্ট ভাইয়ের ক্লাসটা করবা। আমি তোমাকে কথা দিলাম ইনশাল্লাহ এই সিরাজুদ্দৌলা নাটক থেকে তোমার 1% প্রবলেম থাকবে না। আমাদের মূল যে প্রবলেমটা হয় সিরাজুদ্দৌলা নাটকটা আমরা পড়তে গেলে আমরা সিরাজুদ্দৌলা নাটকের নবাবের পক্ষের শক্তি কারা কারা, বিপক্ষের শক্তি কারা কারা, এরপরে তোমার নবাবের পক্ষে তোমার মনে করো যারা আছে ওদের কোন কথা বলছে, এই জিনিসগুলো আমরা মনে রাখতে পারি না। সো এই প্রতিটা জিনিস, প্রতিটা ক্যারেক্টারকে ভাই আলাদা করে প্রত্যেককে আমি আইডেন্টিফাই করে দিব। তোমার একটু বিন্দু পরিমাণ প্রবলেম ইনশাআল্লাহ এই সিরাজুদ্দৌলা নাটক থেকে থাকিবে না। সো তোমরা যেই ব্যাচে যুক্ত হও না কেন, ভাইয়ের এইচএসসি 25 অ্যাডমিশন ব্যাচ, 26, 27 একাডেমিক ব্যাচ, 28, যেই ব্যাচে থাকো না কেন ইনশাআল্লাহ এই সিরাজুদ্দৌলা নাটক তোমার A to Z তোমার কমপ্লিট হবে। এরপরে তুমি জাস্ট ক্লাস শেষে এই ক্লাসের জাস্ট পিডিএফটা পড়বা, তোমার আর কিছু লাগবে না। দেখো সিরাজুদ্দৌলা নাটকটা আমরা খুব ভালো করে জানি কি লিখছে, সিরাজুদ্দৌলা নাটকটা কি লিখছে আমাদের সিকান্দার আবু জাফর। সো এরপরে জাস্ট আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি যে আজকের ক্লাসে তুমি কি কি পাবা। ভাই জাস্ট একটু দেখাই যে আজকের ক্লাসে তুমি কি কি পাবা। যেমন দেখো সিরাজুদ্দৌলা নাটকটা আমরা সবাই মোটামুটি পড়ি, বাট আমি তোমাদেরকে সিরাজুদ্দৌলা নাটকের উপর কি রাখবো, মিশন 90 রাখবো। এই মিশন 90 মানে কি 90টা ইনফরমেশন যেগুলো থেকে প্রতি বছর তোমার এইচএসসি বলো, ভার্সিটি অ্যাডমিশন বলো, এই জায়গাগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসে। এরপরে মিশন 90-র পাশাপাশি ভাই তোমাদের জন্য রয়েছে মিশন 99, অর্থাৎ সিরাজুদ্দৌলা নাটক থেকে 99টা ইনফরমেশন। এই ইনফরমেশন গুলা মানে আমার ক্লাসের পরে তোমার বাসার কাজ থাকবে এই জিনিসগুলো পড়া, আমি নিজেও তোমাকে পড়াই দেবো। এই জিনিসগুলোর বাহিরে তোমার ইনশাআল্লাহ এইচএসসি ভার্সিটি অ্যাডমিশন পৃথিবীর কোথাও এই জায়গাগুলোর বাহিরে একটা সিঙ্গেল প্রশ্ন আসবে না। এরপরে তোমার এই সিরাজুদ্দৌলা নাটকের একটা জায়গা থেকে আমাদের প্রবলেম, কোনটা কার উক্তি মনে রাখতে পারি না, গুরুত্বপূর্ণ যত উক্তি আছে ভাইয়া এই সিরাজুদ্দৌলা নাটকের এই জায়গাতে ভাইয়া রাখছি। এর উপরে তোমাদের জন্য আমি আরো দেখাচ্ছি আর কি রাখছি। এই যে দেখো মনে করো মীর জাফর আলী খান, প্রত্যেকটা ক্যারেক্টার সম্পর্কে ভাই আলাদা করে দিছি, যে প্রত্যেকটা ক্যারেক্টার যাতে করে তুমি আলাদা করে কি কি জানতে হবে ক্যারেক্টার গুলো সম্পর্কে দিছি। এর উপরে প্রতিটা ক্যারেক্টারের স্পেশালি ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে এই জায়গা থেকে, কোন কথাটা কে বলছে। মনে করো দেশের স্বার্থের জন্য নিজেদের স্বার্থ তুচ্ছ করে আমরা নবাবের আজ্ঞাবহ হয়েই থাকবো, কথাটা কার, মীর জাফর আলী খানের। এইরকম মীর জাফর আলী খানের যত উক্তি আছে সব এক জায়গায় রাখছি। সিরাজুদ্দৌলার মাতা আমিনা বেগম, এই আমিনা বেগমের যত, এরপর মনে করো গসিডি বেগম, এই যে দেখো গসিডি বেগমের যত উক্তি আছে, এই যে মতিঝিল ছেড়ে আমি এক পা নড়বো না, কে বলছে, গসিডি বেগম। এই প্রতিটা জিনিস তুমি ইনশাআল্লাহ ভাইয়ের আজকের এই ক্লাসের মধ্যে পাবা। সো আজকের এই সিরাজুদ্দৌলার মেগা লাইভ ক্লাসে, লাইভ শোতে তোমাদের প্রত্যেকে জানাচ্ছি স্বাগতম। এই সম্পূর্ণ পিডিএফটা অনলি তারা পাবা যারা আজকের ক্লাসে কমপক্ষে 5 থেকে 10 জনকে মেনশন করে দিবে, কমপক্ষে 5টা জায়গা এবং নিজেদের টাইম লাইনে যারা শেয়ার করে রাখবে। দেখো আমি অনেক কষ্ট করে তোমাদের জন্য এই পিডিএফটা বানাইছে, অনেক কষ্ট করে আগেও বানানো ছিল, বাট এতক্ষণ বসে বসে আরো এডিট করছে, আরো কোন কোন জায়গায় কত ভাবে তোমাদেরকে আরো প্রাণবন্ত করা যায়। সো আমি তোমার জন্য এত কষ্ট করতে পারলে আজকে প্রায় সেই বিকাল থেকে এতক্ষণ পর্যন্ত এত কষ্ট করতে পারলে তুমি কেন আমার জন্য জাস্ট এই 1 মিনিটের কষ্টটা করতে পারবা না। সো আমরা সবাই মিলে এই লাইভটা সবাই মিলে নিজেদের টাইম লাইনে শেয়ার করে দিব, কমপক্ষে 5 জনকে আমরা মেনশন করে দিব, শেয়ার করে দিব, দিয়ে ভাইকে জাস্ট ডান বলো। সবাই যখন ভাইকে কাজটা করে দিবা এরপর আমি ইনশাআল্লাহ শুরু করবো। আমি এইটুকু তোমাদের কাছে দাবি রাখতেই পারি, আমি খুব ভালো করে জানি তোমরা মানে ভাইয়া যদি তোমাদের জন্য এত কষ্ট করতে পারি তোমরাও ডেফিনেটলি এইটুকু কাজ করতে পারবো। সেই লাইভটা তোমরা খুঁজবা, বাট পরবর্তীতে খুঁজেও হয়তো বা তোমার কাছে নোটিফিকেশন যাবে না বা হয়তো তুমি পাবা না। বাট আমি আবার বলছি এই লাইভটা আমরা সবাই মিলে আমাদের প্রতিটা জায়গাতে যতগুলো জায়গা আছে আমাদের কমপক্ষে আমরা প্রত্যেকে নিজেদের টাইমলাইনে শেয়ার করে রাখবো। বাকি যেই সকল ফ্রেন্ড আছে আমরা সবাইকে ইনশাল্লাহ মেনশন করে দিব, সবাইকে নিয়ে আমরা ইনশাল্লাহ একসাথে এক যোগে আমরা ইনশাল্লাহ ক্লাস শেষ করবো ইনশাল্লাহ। তো আমরা একটু বাকিদেরকে আমরা একটু দ্রুত করে আমরা একটু শেয়ার করে দিই, বাকি আমাদের যত ফ্রেন্ড আছে সবাইকে আমরা মেনশন করে দিই, সবাইকে নিয়ে আমরা ইনশাল্লাহ একসাথে ইনশাল্লাহ আজকের ক্লাসটা করবো। এবং আমি একটু তোমাদেরকে ক্লিয়ার করে বলি আজকের এই ক্লাসের যে সম্পূর্ণ পিডিএফটা, এই পিডিএফটা আমি কোশ্চেন গেল সবাইকে, আজকে আমি পাবলিকলি পিডিএফটা দেবো না, আজকে ভাই ফ্রি আছি
আজকে আমি পাবলিকলি পিডিএফটা দিব না, সেটা হচ্ছে অনলি যারা যারা ভাইকে শেয়ার এবং মেনশন করো, এটার স্ক্রিনশট তোমরা যারা যারা শেয়ার করতেছো মেনশন করতেছো একটা স্ক্রিনশট রেখে দাও, স্ক্রিনশটটা আমার পেজের মধ্যে তোমরা দিয়ে দিবা ক্লাসের পরে, আমি তাদেরকে ইনশাল্লাহ এই ক্লাসের যে এত সুন্দর করে যে পিডিএফটা তৈরি করা আছে এই পিডিএফটা ইনশাল্লাহ ভাই তোমাদেরকে দিয়ে দিব। সো একটু প্রত্যেকে শেয়ার এবং মেনশন করে সবাইকে একটু জানিয়ে দাও এভরিওয়ান, আমি আবারও বলছি সবাই একটু বাকিদের কাছে শেয়ার করে এবং তোমাদের যত ফ্রেন্ড আছে সবাইকে মেনশন করে ভাইকে একটু ডান বলো, আমি শেয়ারের সংখ্যা যখন দেখবো এরপরে ভাই ক্লাসটি স্টার্ট করবো। ওকে, আমি নিজে একটু শেয়ার করে দিচ্ছি, তোমরাও আমাদের যতগুলো জায়গা আছে তোমাদের প্রত্যেকে কমপক্ষে নিজেদের টাইমলাইন আমরা শেয়ার করে রাখি, বাকি যে ফ্রেন্ডগুলো আছে সবার কাছে আমরা শেয়ার করে দিই আমরা ইনশাল্লাহ। তাহলে ভাইয়া 10 সেকেন্ড অপেক্ষা করি। ওকে ওকে, সো আমি দেখতে পাচ্ছি মোটামুটি আমরা অনেকেই যুক্ত হয়ে গেছি। আচ্ছা আমাকে একটু জানাও তো, শেয়ার করতে করতে একটা জিনিস জানাও, গতকালকে লাল শালু ক্লাসটা কারা কারা করছিল ভাইকে বলো তো, গতকালকের লাল শালু ক্লাসটা আমরা কারা কারা করছি এবং কেমন লাগছে লাল শালু ক্লাসটা বলো তো। আমি তোমাকে কথা দিলাম ইনশাআল্লাহ আজকের এই সিরাজউদ্দৌলার ক্লাসটা গতকালকের লাল শালু থেকে আর অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে ইনশাআল্লাহ। সো আমরা সবার শেয়ার ডান, লক্ষ্মী ছেলেমেয়েরা ভাইকে জানাও তো, ভাই নিজেও ইনশাআল্লাহ শেয়ার করে দিই সবগুলো জায়গায়, সবার শেয়ার ডান। ওকে ফাইন, ওকে 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 ভাই, ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম। ওকে ওকে ওকে, আমি আবারও বলছি আজকে পিডিএফ অনলি তারা আমরা পাবো যারা আজকে আমরা সব জায়গায় শেয়ার করে দিছি, মাত্র 31টা শেয়ার। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আজকে শেয়ার যারা যারা করবো না একজনও পিডিএফ পাবো না, আমি এই লাইভের মধ্যে প্রমিস করতেছি। শেয়ার না করা ছাড়া আমি একজনকে তোমার পিডিএফ দেবো না, সবাই শেয়ার এবং মেনশন স্ক্রিনশট দিলে এরপরে তোমার পেজের মধ্যে মেসেজ দেওয়ার পরে এরপরে তুমি পাবা। আমি লাইভের মধ্যে বলছি না, জীবনও পাবা না যদি শেয়ার এবং মেনশন না করো। ওকে ভাই আসো, ক্লাস করে তোমার লাভ নেই। ওকে ওকে ভাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে ভাই আসো, তাহলে ভাই বিসমিল্লাহ বলে স্টার্ট করি। যাদের এখনো শেয়ার মেনশন করার বাকি আছে দ্রুত করে শেয়ার করে দাও, মেনশন করে দাও, সবাইকে নিয়ে আমরা ইনশাল্লাহ একসাথে একযোগে আমরা স্টার্ট করবো। আসো তাহলে আমরা একটু বিসমিল্লাহ বলে স্টার্ট করি। তাহলে সিরাজউদ্দৌলা নাটকটা কি লিখছে বলো তো, সিরাজউদ্দৌলা নাটকটা লিখছে আমাদের সিকান্দার আবু জাফর। সিরাজউদ্দৌলা নাটকটা কি লিখেছে, সিকান্দার আবু জাফর। সিরাজউদ্দৌলা নাটকটা কি লিখছে, সিকান্দার আবু জাফর। ওকে ভাই আসো, তাহলে এখন আমরা শুরুতেই তাহলে আচ্ছা একটু তোমাদেরকে বলি, এটা দেখানো লাগবে না, 1 মিনিট জাস্ট একটু বলে আমাদের বাংলা অ্যাডমিশন ব্যাচে যারা এখনো যুক্ত হও নাই, আমাদের বাংলা অ্যাডমিশন ব্যাচে অলরেডি আমাদের ক্লাস চলতেছে আলহামদুলিল্লাহ। সো প্রতিনিয়ত ক্লাস চলতেছে, তোমরা যারা যারা এখনো যুক্ত হও নাই চোখ বন্ধ করে তুমি যেই ইউনিট ভর্তি পরীক্ষা দাও, এই ইউনিট বি ইউনিট সি ইউনিট তুমি যেই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দাও না কেন, বাংলার দায়িত্বটা ভাইয়ের উপর ছেড়ে দাও। বাংলাতে 15-তে 15 বি ইউনিট, সি ইউনিটে 12-তে 12, ক ইউনিটে এই ইউনিটে 15-তে 15 পাওয়ানোর দায়িত্ব আমার। এমসিকিউ অংশ রিটেন অংশ পুরো মার্ক পাবে ইনশাআল্লাহ। তো বাংলার দায়িত্বটা ভাইয়ের উপর যারা যারা ছেড়ে দিতে চাও জাস্ট এখনো যুক্ত হয়েছে, আমাদের এমসিকিউ বই আমাদের বিরোচন বই সবকিছু দেওয়া আছে, জাস্ট এই নাম্বারে 699 টাকা বিকাশ বা নগদে সেন্ড মানি করে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবে এই নাম্বারে, কেমন অথবা ভাইকে পেজের মধ্যে নক দেবে। আসো তাহলে আমরা বিসমিল্লাহ বলে আমরা আমাদের ক্লাসের মধ্যে প্রবেশ করি। আসো তাহলে এই যে আমরা কাকে দেখতে পাচ্ছি বলতো, আমরা কাকে দেখতে পাচ্ছি বলতো, এই চরিত্রটা কে বলতো, আমরা খুব ভালো করে জানি না চরিত্রটা কে বলতো, চরিত্রটা হচ্ছে আমাদের নবাব সিরাজউদ্দৌলা। তাহলে এই চরিত্রটা কে বলতো, এই চরিত্রটা হচ্ছে আমাদের নবাব সিরাজউদ্দৌলা। তাহলে দেখো তো এই সিরাজউদ্দৌলা সম্পর্কে কি কি জানবো, সিরাজউদ্দৌলা নাটকের কেন্দ্রীয় চরিত্র এবং সিরাজউদ্দৌলা এই নাটকের কি বলতো, এই নাটকে সিরাজউদ্দৌলা হচ্ছে আমার কি নায়ক, কি বলতো নায়ক। এরপর এই সিরাজউদ্দৌলার পিতার নাম কি বলতো, সিরাজউদ্দৌলার পিতার নাম হচ্ছে জয়নুদ্দিন। কি বলছি সবাই একটু লিখো তো আমার সাথে সাথে, এই সিরাজউদ্দৌলার পিতার নাম কি বলতো, সিরাজউদ্দৌলার পিতার নাম হচ্ছে আমার জয়নুদ্দিন। সিরাজউদ্দৌলার পিতার নাম কি বলতো, পিতার নাম হচ্ছে আমার জয়নুদ্দিন। মাতার নাম কি আমিনা বেগম, মাতার নাম আমিনা বেগম। তাহলে পিতার মাতার কেমন ছেলে, জ্যৈষ্ঠ পুত্র। কেমন পুত্র, জ্যৈষ্ঠ পুত্রকে নবাব সিরাজউদ্দৌলা, পিতা জয়নুদ্দিন, মাতা আমিনা বেগম, এগুলো এমসিকিউতে আসবে। এরপর সিরাজউদ্দৌলার পুরো নামটা আমরা সবাই বলি তো, সবাই সিরাজউদ্দৌলা শাহ কুলি খাঁ মির্জা মোহাম্মদ হায়বার জঙ্গ বাহাদুর। এইভাবে এইভাবে দেখো দেখো দেখো, সিরাজউদ্দৌলা শাহ কুলি খাঁ মির্জা মোহাম্মদ হায়বার জঙ্গ বাহাদুর। আসো অনেকের কাছেই বলতে পারো যে ভাইয়া মনে রাখিতে পারি না এত বড় নামটা, আসো মুখস্থ করাবো তোমাকে আমি লাইভের মধ্যে, তোমাকে আমি লাইভের মধ্যে মুখস্থ করাবো। বলো বলো বলো, সবাই আমার সাথে সাথে শুনে শুনে প্র্যাকটিস করো। সবাই সবাই আমরা আমাদের এই পুরো নামটা ক্লিয়ার, আমাদের সিরাজউদ্দৌলার পূর্ণ নামটা আমরা ক্লিয়ার, সিরাজউদ্দৌলার পূর্ণ নামটা আমরা ক্লিয়ার। ভাইকে বলো তো সিরাজউদ্দৌলার পূর্ণ নামটা ক্লিয়ার, ক্লিয়ার নাহলে আবার শুন এই পুরো নামটা তোমাকে মুখস্থ রাখ। এখান থেকে পড়ি আমরা, আবার এখান থেকে পড়ি, কই 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 কই, এই যে আমরা আবার এখান থেকে পড়ি, নবাব সিরাজউদ্দৌলা শাহ কুলি খাঁ মির্জা মোহাম্মদ হায়বার জং বাহাদুর। ঠিক আছে, এইভাবে পড়বা, ভুলবা না। তাহলে সিরাজউদ্দৌলার পুরো নাম কি, নবাব সিরাজউদ্দৌলা শাহ কুলি খাঁ মির্জা মোহাম্মদ হায়বার জং বাহাদুর। এটা হচ্ছে কি নবাব সিরাজউদ্দৌলার পুরো নাম। আই থিঙ্ক আমরা কেউ আর ভুলবো না। ভাইকে বলো তো আর কি আমরা ভুলবো, আর কি আমরা ভুলবো, ভাইকে বলো তো
ওকে ফেন আসো, এরপরে হচ্ছে আসো, এরপরে এই নবাব সিরাজউদ্দৌলা সিংহাসনে বসেন কত সালে? 1756 সালে। কত সালে? 1756 সালে। কত বছর বয়সে? 23 বছর বয়সে। কত বছর বয়সে? 23 বছর বয়সে 1756 সালে সে তোমার কি সিংহাসনে বসেন। তাহলে আমাকে বলো তো 56 সালে যদি তার বয়স 23 বছর হয়, তার জন্ম কত সালে? তার জন্ম কত সালে ভাইকে বলো তো, আমরা খুব ভালো করে জানি তার জন্ম হচ্ছে তোমার 1733 সালে। কত সালে? 1733 সালে। তাহলে এটা হচ্ছে আমাদের নবাব সিরাজউদ্দৌলা। এরপর আমাদের কে? রানীমা। কে? রানীমা। তাহলে রানীমার নামটা কি বলতো? লুৎফুন্নেসা। এই যোগ একটা লুৎফুন্নেসা না, একটা লুৎফুন্নেসা না। এই লুৎফুন্নেসা সম্পর্কে আমরা জানবো। এই লুৎফুন্নেসা হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার স্ত্রী। তাদের বিবাহ কত সালে বলতো? 1746 সালে। কত সালে? 1746 সালে। এবং সে কে? মির্জা ইরিস খানের কন্যা, অর্থাৎ লুৎফুন্নেসার বাপের নাম কি? মির্জা ইরিস খান। এখন আমার প্রশ্ন হলো, কে কে বলতে পারবা? যারা যারা বলতে পারবা তোমাদের প্রত্যেককে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি একটা চকলেট খাওয়াবো। ঢাকা বিশ্ববিদ্যালয় যারা যারা বলতে পারবা, সেটা হচ্ছে এই সিরাজের জন্ম হয়েছে 1733 সালে। 1733 সালে। আবার তাদের বিয়ে হয়েছে কত সালে? 1746 সালে। আমাকে বলো তো, তাহলে লুৎফুন্নেসা কত বছর বয়সে বিয়ে করে? দেখে কে কে বলতে পারবা? এই লুৎফুন্নেসার কত বছর বয়সে বিয়ে? দেখে ফার্স্ট ভাগে বলো তো। ফার্স্ট 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 এটা আমরা কে কার আগে আমরা জানতে পারি? দেখি বলো তো, কে কার আগে আমরা বলতে পারি? একটু ভাইকে ফার্স্ট করে বলো। তাহলে বলো, এই লুৎফুন্নেসা কত বছর বয়সে বিবাহ করেন? কে কে বলতে পারো? দেখি যোগ বিয়োগ আমরা কারা কারা পারি? যোগ বিয়োগ আমরা কারা কারা করি? ফার্স্ট ফার্স্ট ফার্স্ট। এই প্রশ্নটা ভর্তি পরীক্ষাতে আসিবে, বাট আমরা অনেকেই ভুল করিব। কেমন আসো? ওকে ফাইন, ওকে 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 ফাইন, ওকে ওকে। কত বছর? ওকে 13 বছর। ওকে ফাইন, ওকে 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 12 বছর। ওকে ফাইন। বাকিরা? ওকে ভাই 13 13 13 12 13 বছর 13 বছর। আসো আসো লক্ষ্মী ছেলে মেয়েরা। সো আমরা যারা যারা 13 বছর 14 বছর 12 বছর যাহাই বলছি না কেন, প্রত্যেকে বিসমিল্লাহ বলে ক্লাসের শুরুতে আমরা 10 সেকেন্ড কানে ধরি। কয় সেকেন্ড কানে ধরবা? 10 সেকেন্ড। সবাই 10 সেকেন্ড কানে ধরো। বোকা ছেলেরা, হাদারাম কোথাকার, তোদেরকে বলছিলাম সিরাজউদ্দৌলা 1733 সালে জন্মগ্রহণ করে, বিয়ে করছে থেকে 1746 সালে। তাহলে সিরাজউদ্দৌলা কত বছর? আমি তোর জিজ্ঞেস সিরাজউদ্দৌলা কত বছর বয়সে বিয়ে করে? আমি কিছু লুৎফুন্নেসা না। হ্যাঁ, সিরাজউদ্দৌলা কত বছর বয়সে বিয়ে করে? 1733 মানে সিরাজউদ্দৌলা 13 বছর বয়সে বিয়ে করে। আমি জিজ্ঞেস লুৎফুন্নেসা। লুৎফুন্নেসার কথা দেওয়া আছে যে লুৎফুন্নেসার জন্মসাল কত? হুঁশ ঠিক রাখা চাই, পাগল হলে চলবে না, হুঁশ ঠিক রাখা চাই। তাহলে দেখো তো, তাহলে আমরা কি জানলাম? এই যে আমাদের নবাব সিরাজউদ্দৌলা কত বছর বয়সে বিয়ে করে? 13 বছর বয়সে বিয়ে করে। আরে লাল সালু মজুদি করে 2 বিয়া, খালিক্কা করে 2 বিয়া। নবাব সিরাজউদ্দৌলা 13 বছর বয়সে বিয়ে করে, আর তুমি 20 বছর বয়সে একদম কি লজ্জা, কি লজ্জা, কি লজ্জা, কি লজ্জা। তাহলে লুৎফার বাপকে, লুৎফার বাপ হচ্ছে মির্জা ইরিস খান। লুৎফার বাপকে মির্জা ইরিস খান। এরপরে আমাদের সবচেয়ে ধূর্ত ক্যারেক্টার, এটা কিটা ভাইরা বলতো? এই ক্যারেক্টারটা কে হবে? আমরা মোটামুটি সবাই জানি না ক্যারেক্টারটা কে হবে বলতো? এই ক্যারেক্টারটা হচ্ছে আমাদের কে বলতো? মীর জাফর। কে বলতো? মীর জাফর। তাহলে এই মীর জাফর কি? বিশ্বাসঘাতকতা ও নিকৃষ্ট মানুষের প্রতীক। তার প্রকৃত নাম কি? তার প্রকৃত নাম হলো মীর জাফর আলী খান। তার প্রকৃত নাম কি? তার প্রকৃত নাম হলো মীর জাফর আলী খান। তার প্রকৃত নাম কি? প্রকৃত নাম হলো মীর জাফর আলী খান। সে কে? নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি। সে কে? নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি। তাহলে এই তোমার কি মীর জাফর আলী খান, সে কি? তার নাম পুরো নাম হচ্ছে কি? মীর জাফর আলী খান। তার ডাক নাম মীর জাফর। আর তার সে হচ্ছে নবাবের প্রধান সেনাপতি, এবং তার একটা ছেলে আছে, ওই ছেলেটার নাম হচ্ছে তোমার মিরন। মীর জাফরের ছেলের নাম কি বলতো? মীর জাফরের ছেলের নাম হচ্ছে আমার মিরন। আসো এরপরে আমাদের এই নাটকের খুব ইন্টারেস্টিং চরিত্র বলতো, কার কার শাশুড়ি এটা? কার কার শাশুড়ি বলতো? আমাদের অনেকের, যারা যারা আজকের ক্লাসটা শেয়ার করবেন, আল্লাহ তুমি তাদের প্রত্যেকে এইরকম একটা শাশুড়ি দান করো, দাজ্জাল মার্কা শাশুড়ি দান করো। যেই সকল ছেলেরা ক্লাস শেয়ার করবে না, তাদের বউটা এরকম একটা দাজ্জাল মার্কা শাশুড়ি তুমি দিও। যেই সকল মেয়েরা ক্লাস শেয়ার করবে না, তাদেরকে এইরকম একটা দাজ্জাল মার্কা শাশুড়ি তুমি দিও। তো যারা যারা এখন ক্লাস শেয়ার করো নাই, ইনশাআল্লাহ তোমাদের এই শাশুড়ি এটা অপেক্ষা করতেছে। আসো, তাহলে এটা কি বলতো? এটা হচ্ছে আমাদের বাংলার রিনা খান, অর্থাৎ আমাদের এই নাটকের গসিটি বেগম। কি বলতো? এই নাটকের গসিটি বেগম। সে কি? নবাব আলীবর্দীকার প্রথম কন্যা। ভাই হু ইজ দিস আলীবর্দীকা? আলীবর্দীকা হচ্ছে সিরাজের নানা। আলীবর্দীকা কিটা? আলীবর্দীকা হচ্ছে আমাদের সিরাজের নানা। আলীবর্দীকা হচ্ছে আমাদের সিরাজের নানা। কে? সিরাজের নানা। এবং গসিটি বেগমকে ওই সিরাজের নানার প্রথম কন্যা, অর্থাৎ অন্য নাম কি? মেহেরুন্নেসা। অলওয়েজ মাথায় রাখবা, অন্য নাম না, এটা তার প্রকৃত নাম। গসিটি বেগমের প্রকৃত নাম কি? মেহেরুন্নেসা। কি নাম? মেহেরুন্নেসা। যদিও পরবর্তীতে গসিটি বেগম বলছে আর কি। আসো এরপরে সে কি? সিরাজের খালা। সিরাজের খালা। আর শকত জঙ্গের পালক মাতা, অর্থাৎ তোমার গসিটি বেগমের কোনো কি ফলামাই হয় না, এই জন্য সে পালক পুত্র হিসেবে কাকে আনছে? শকত জংকে। কাকে আনছে? শকত জংকে এনে চাষ। এরপরে এই যে তোমার
শওকত জং, এই যে তোমার গসিটি বেগম, হ্যাঁ গসিটি বেগমের একটা জায়গা থেকে প্রায় প্রশ্ন আসে, এগিয়ে হয়েছে আমিনা বেগম মানে সিরাজের মা, আর তার মার খালার কনভারসেশন একটা থেকে প্রায় প্রশ্ন আসে, এই জন্য এটা তোমাদেরকে শুরুতেই রাখছি। এই যে কথোপকথনটা, গসিটি বেগম বলছিল তুমি লোভী, তুমিও কম সাপনি নয়, তুমিও কম সাপনি নয়, কাকে বলছিল? আমিনা বেগমকে বলছিল। কে বলছিল? গসিটি বেগম বলছিল যদি জানতাম সিরাজউদ্দৌলা বড়াই আমার পিছন দিয়া লাথি মারবে, আমার ক্ষমতার পিছন দিয়া আঙ্গুল দেবে, তাহলে তো তাকে আমি ওই ছোটকাল অবস্থায় তার গলা টিপে আমি তাকে মেরে ফেলতাম। কে বলছিল? বলছিল আমাদের এই সিরাজউদ্দৌলার খালা গসিটি বেগম। কারে বলছিল? আমিনা বেগম রে। কেমন? আসো তাহলে এই জায়গা থেকে পরীক্ষাতে প্রায় পরীক্ষা প্রশ্ন আসে, এই জন্য তোমাদেরকে দিচ্ছে। আসো এরপরে এই ক্যারেক্টারটা আমরা খুব ভালো করে জানি, তুমি দেখবা বাংলা সিনেমার প্রত্যেকটা নায়কের মা হয় তোমার কে? শাবানা, বাপ আলমগীর। তো মনে করো এই শাবানা কিরা? আমাদের এই গল্পের এই নাটকের নায়কের মা কে? আমিনা বেগম। আমিনা বেগমকে নবাব আলীবর্দীকার ছোট কন্যা, সিরাজউদ্দৌলার মাতা, তার জ্যৈষ্ঠ পুত্র হচ্ছে সিরাজ, কনিষ্ঠ পুত্র হচ্ছে মির্জা হামিদি, আর স্বামীর নাম হচ্ছে জয়নুদ্দিন। স্বামীর নাম কি? জয়নুদ্দিন। স্বামীর নাম হচ্ছে জয়নুদ্দিন। এরপরে আমিনা বেগমের সাথে সবচেয়ে ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার ভাইকে বলতো, এই ক্যারেক্টারটা কিটা ভাইকে বলতো? এই ক্যারেক্টারটা কে হইতে পারে ভাইকে বলতো? আমরা খুব ভালো করে জানি এই ক্যারেক্টারটা কে বলতো? ইয়াস, আমাদের এই সিরাজউদ্দৌলা নাটকে একটা ক্যারেক্টার আছে, যেই ক্যারেক্টারটা আমার কি করে জানো? যেই ক্যারেক্টারটা হচ্ছে আমার মিরন, যে অলওয়েজ কি করে নাচ গানে মশগুল থাকে। হু ইজ দিস মিরন? মিরন হচ্ছে মীর জাফরের পুত্র। মিরন কে? মিরন হচ্ছে মীর জাফরের ছেলে। মিরন সে অলওয়েজ কি করে? নাচ গান, মদ, নারী এগুলোর মধ্যে সে কি আসক্ত থাকতে ভালোবাসে। তো এই যে মিরন, আমাদের এই মিরনটা হচ্ছে লুক লাইক এরকম যে তোমার অলওয়েজ তোমার কি নারী, মদ এগুলোর মধ্যে আসক্ত থাকে। তো তোমার এইরকম মানে এটাই মিরন, মদ, নাচ গান, নারী, এই জিনিসগুলোর মধ্যে আমাদের মিলন। আসো তাহলে আমরা মিলন সম্পর্কে আমরা জানলাম। মিলনটা কিরা? যে তোমার মদ, নারী, নাচ গান এগুলোতে কি মশগুল থাকে। দিস ইজ দ্য পার্সন মিরন and his father is মীর জাফরিকা। his father is মীর জাফরিকা। কেমন? আসো এই জিনিসগুলো আমরা মাথায় রাখবো। আর আসো এরপরে তোমাদের কাবিলা ছুটিয়ে লাল করে দেয় যে সবাইকে। আসো এই কাবিলা কিটা? এই কাবিলা হচ্ছে আমাদের এই নাটকের মোহাম্মদী বেগ। হু ইজ দিস পার্সন? মোহাম্মদী বেগ হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার হত্যাকারী। নবাব সিরাজউদ্দৌলাকে কে হত্যা করছে? পরীক্ষাতে আসে মোহাম্মদী বেগ হত্যা করে। কে হত্যা করে? মোহাম্মদী বেগ হত্যা করে। এবং এই যে হত্যাকারী নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করে, কত টাকার বিনিময়ে হত্যা করে তুমি কি জানো? কে কে বলতে পারবা? এই মোহাম্মদী বেগ হত্যা করে মাত্র 10,000 টাকার বিনিময় সে নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করে। এবং এই 10,000 টাকা থেকে সে অগ্রিম কত হাজার টাকা নেয় তুমি কি জানো? সে অগ্রিম 5,000 টাকা অগ্রিম নেয়। সিরাজকে হত্যা করার জন্য সে অগ্রিম কত হাজার টাকা নেয়? অগ্রিম হচ্ছে সে 5,000 টাকা নেয়। কেমন? আসো এরপরে 10,000 টাকার লোকে সে হত্যা করে। এবং এই মোহাম্মদী বেগ হচ্ছে তোমার সিরাজউদ্দৌলা নাটকে এই সিরাজের তোমার কি ওয়ান কাইন্ড অফ ভাই ছিল। এই মোহাম্মদী বেগের ছোটবেলায় বাপমা ছিল না, সিরাজের বাপমা তারা লালন পালন করছে, আর এই মোহাম্মদী বেগ তার পিছন দিয়া লাল করে দিয়েছে তাকে। কেমন? এই জন্য মানুষ চিনতে ভুল করিবেন। আসো এরপরে কে? আমাদের দিলদার। দিলদার মানে কি? দিলদার মানে হচ্ছে তোমার কি অমিজা। তুমি দেখবা দিলদার সবসময় মানে দ্বিমুখী সাপের মতো আচরণ করে, কতক্ষণ নায়কের ফাঁকে, কতক্ষণ তোমার কি গুন্ডার ফাঁকে। দুনো দিকে তোমার কি ডোল ফিটে, দুনো দিকে তাল, যেদিকে ছাতা ওইদিকে, সরি যেদিকে বৃষ্টি ওইদিকে ছাতা, এরকম তোমার কি অমিসাদ। এই অমিসাদ হচ্ছে তোমার মুনাফিক মার্কা। সে কি দ্বৈত আচরণকারী। সে কিসের আচরণকারী? দ্বৈত, মানে দুনো দিকে সে ভালো, সিরাজের দিকেও ভালো, ইংরেজের দিকেও সে পক্ষে কাজ করে, দুনো দিকে সে থাকে। এরপরে সে হচ্ছে তোমার খাদেম ও দৌলতের পুজারি। সে কি দৌলতের পুজারি, মানে কি যেখানেই টাকা সেখানেই সে দৌড় মারে। টাকা কুত্তে যেরকম তোমার কি আড্ডের গ্রান শুকে, এই উমিসাদ হচ্ছে তোমার কি টাকার গ্রান শুকে শুকে দৌড়ায়। আর সে কি দলিলের ব্যবসা করতো। কিসের ব্যবসা করতো? দলিলের ব্যবসা করতো। কেমন? আসো এবং উমিসাদ সম্ভবত তোমার শিখ সম্প্রদায়ের লোক। কেউ একটু দেখে আমাকে বলিও এই উমিসাদ মেবি তোমার শিখ সম্প্রদায়ের লোক সম্ভবত। এটা একটু ভাইকে একটু জানাই কেউ দেখে। কেমন? আসো উমিসাদ গেছে। আসো এরপরে উমিসাদের পরে আমার এই যে তোমার দুইটা নায়ক সম্পর্কে আমরা জানবো। একটা হচ্ছে নায়ক শাকিব খান, আরেকটা হচ্ছে তোমার কি কয় রিয়াজ্জা। কেমন? আসো এই দুনুকের মধ্যে আচ্ছা কার ফেভারিট নায়ক কোনটা ভাইকে বলো তো? একটু ভাই বলতেছি, কেন তোমাদের ফেভারিট নায়ক জিজ্ঞেস করছি। কার ফেভারিট নায়ক কোনটা ভাইকে বলো তো? কে কে বলতে পারবো দেখি? কার ফেভারিট নায়ক কোনটা ভাইকে বলো তো?
কাহার কাহার ফেভারিট নায়ক কোনটা? আসো, আমার ফেভারিট ছোটবেলার নায়ক ছিল তোমার শাকিব খান। কেউ চেনে? মাগো মাগো, শাকিব খানের ওকে ছবি দেখলে উড়িয়ে পড়তাম, মাগো মাগো খাইছে শাকিব খানের ছবি। আয়ো, তো তোমার এই যে এই শাকিব খান কিরা, এই শাকিব খান হচ্ছে মীর মর্দান, আর রিয়েজ জ্যাকেটের রিয়েজ হচ্ছে তোমার মোহনলাল। এখন যারা ছোটবেলায় বাংলা ছবি দেখতা, দেখবা তুমি যদি ইয়ে ছবি দেখো, কি বলে, দেব আর জিতের ছবি দেখো, তো দেব আর জিতের মধ্যে অলওয়েজ প্রধান নায়ক রাখতো জিতরে, আর সেকেন্ড নায়ক হিসেবে রাখতো তোমার দেবরে। আর এদিকে তুমি যদি একসাথে এই শাকিব খান আর রিয়েজের ছবি দেখো, তো অলওয়েজ প্রধান নায়ক থাকে রিয়েজেরে, আর মানে এই তোমার সেকেন্ড নায়ক হিসেবে রাখতো তোমার শাকিব খান। এটা যদি আমার একটু অপছন্দ হইতো, ফেভারিট শাকিব তো। আসো, তো এখন এই জন্য আমি তোমার এই নাটকের মধ্যে, আমি যেহেতু তোমার নাটকের ডিরেক্টর, আমি এই জন্য প্রধান নায়ক দিছি তোমার কারে, শাকিব খান রে, আর সেকেন্ড নায়ক দিছি তোমার কারে, রিয়েজার। এখন প্রধান নায়ক মানে কি? প্রধান নায়ক মানে মীর মর্দান। কেন বলছি এই কথাটা? কৌশলী যোদ্ধা, দেশপ্রেমিক সেনাপতি, সে হচ্ছে নবাবের সর্বাধিক বিশ্বস্ত সেনাপতি, সর্বাধিক বিশ্বস্ত ব্যক্তি। আর যদি বলে অন্যতম বিশ্বস্ত ব্যক্তিকে, অন্যতম বিশ্বস্ত সেনাপতি হচ্ছে তোমার কে, মোহনলাল। তাহলে আমরা জানি নবাবের দুইজন বিশ্বস্ত সেনাপতি, এ হচ্ছে মীর মর্দান আর একজন হচ্ছে মোহনলাল। যদি প্রশ্ন আসে সবচেয়ে বেশি বিশ্বস্ত সেনাপতি কে, আমরা প্যাঁচ লাগাই বলবো, মাথায় রাখবো সবচেয়ে বেশি বিশ্বস্ত সেনাপতি কে, মীর মর্দান, আর এরপর অন্যতম বিশ্বস্ত সেনাপতি মোহনলাল। সো এই দুইটা জিনিসের মধ্যে আমাদের প্যাঁচ লাগালে চলবে না, এই দুইটা জিনিসের মধ্যে আমাদের প্যাঁচ লাগা চলবে না। নাম্বার 1 শাকিব খান, গুড। আসো, তাহলে আমরা মোটামুটি অনেকগুলো ক্যারেক্টার সম্পর্কে আমরা ক্লিয়ার হয়েছি। আসো, এবার আমরা একটা ইন্টারেস্টিং কাহিনীর মধ্যে জানবো। আসো, একটা ইন্টারেস্টিং কাহিনী, আসো সবাই আমরা মনোযোগ দিয়ে ক্লাস করবো। আসো, সেটা হচ্ছে এই যে সিরাজের নানা, সিরাজুদ্দৌলা সিরাজের নানা, তার নানার নাম কি? নানার নাম হচ্ছে আলীবর্দী খান। নানার নাম কি? নানার নাম হচ্ছে আলীবর্দী খান। আর আলীবর্দী খান ভাই আছে, ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম হচ্ছে হাজী আহমদ। ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম হচ্ছে হাজী আহমদ। তোমরা চাইলে তোমাদের আব্বাম্মুকে এই জিনিসটা শুনতে পারো, অনেক ইন্টারেস্টিং, যেটা আমাদের আব্বাম্মু আসলে মানতে চায় না এখন আর। আসো, তাহলে তার সিরাজের নানার নাম কি? আলীবর্দী খান, আর ভাইয়ের নাম হচ্ছে হাজী আহমদ। এই দুই ভাই। এখন এই আলীবর্দী খান আবার তার হচ্ছে 3টা মেয়ে। আলীবর্দী খান কয়টা মাইয়া? 3টা মাইয়া। আবার এই হাজী আহমদের কয়টা ফলা? 3টা ফলা। অর্থাৎ আলীবর্দী খান কয়টা মাইয়া? 3টা মাইয়া। 1 নম্বর হচ্ছে মেহরুন্নেসা, 2 নম্বর হচ্ছে শাহ বেগম, 3 নম্বর হচ্ছে আমিনা বেগম। তাহলে আলীবর্দী খান মেয়ে কয়টা? 3টা। আরো জোরে, 3টা। কি কি? মেহরুন্নেসা, শাহ বেগম, আমিনা বেগম। আর এদিকে হাজী আহমদের ফলা কয়টা? 3টা। নওয়াজিশ মোহাম্মদ, সাইয়্যিদ আহমদ, জয়নুদ্দিন আহমদ। তাহলে হাজী আহমদের ছেলে হচ্ছে তোমার কয়টা? 3টা। আর আলীবর্দী খান ছেলে কয়টা? সরি, মেয়ে কয়টা? 3টা। সো দুই ভাইয়ের একজনের হয়েছে এই আলীবর্দী খান মেয়ে হয়েছে 3টা, আর আরেক ভাই হাজী আহমদ তার ছেলে হয়েছে তোমার কয়টা? 3টা। একজনের মেয়ে 3টা, আরেকজনের ছেলে 3টা। তো আগের যুগে তোমার এরকম একটা দেখবা প্রচলন ছিল, খুবই সুন্দর প্রচলন। আমাদের নানা নানিরা বা আমাদের বাপ চাচা, আমাদের খালা খালিরা তোমার কি প্ল্যান করতো যে আমার ফুতের লগে তসদির বিয়ে দিব। ছোটবেলা থেকে, জন্মের আগে থেকে ওরা প্ল্যান করে বসে থাকে, আমার ফলার লগে আল্লাহ দিলে তোর মায়ের লগে বিয়ে দিব। আগে থেকে প্ল্যান করে থাকে, ছোটবেলা থেকেই ওরা পরিবার পরিকল্পনা এতটাই উদ্গ্রীব ছিল, আগে থেকে প্ল্যান করা থাকতো। কতই না সুন্দর সমাজ ছিল, যেটার উজ্জ্বল দৃষ্টান্ত এটা। এই আলীবর্দী খান, হাজী আহমদ দুজনে প্ল্যান করে রাখছে যে আর হুদগুনের লগে তোর জিগুনের বিয়ে দিব। হ্যাঁ, আমার ছেলেপেলের সাথে তোমার মেয়েদের বিয়ে দিব। যেমনই কথা তেমন কাজ। এই আলীবর্দী খান প্রথম গার লগে হাজী আহমদের প্রথম গা, মাজ্জাগার লগে হরেরগার মাজ্জাগা, ছোটগার লগে এই তার ছোটগা, তিনুকার কি দিছে? বিয়ে দিছে। একদম খাপের খাপ, মমতাজের ভাবে একদম বরাবর টাইসের করে দিছে। মেহরুন্নেসার লগে নওয়াজিশের বিয়ে দিছে, শাহ বেগমের লগে সাইয়্যিদ আহমদের বিয়ে দিছে, আমিনা বেগমের লগে জয়নুদ্দিন আহমদের বিয়ে দিছে। এই যে আমাদের বাংলার নবাব, যার গর্ভ থেকে হয়েছে জয়নুদ্দিন আর আমিনা বেগমের গর্ভ, সরি জয়নুদ্দিন গর্ভ থেকে কেমন নয়, আমিনা বেগমের গর্ভ থেকে হয়েছে, আমাদের বাংলার নবাব, তার বাপমা আমাদেরকে শিখিয়ে গেছেন এই উজ্জ্বল দৃষ্টান্ত। বাট আমরা বাঙালিরা কেন জানি এই নিয়মটা ভুলে গেছি। পিতামাতা কেউ যদি থেকে থাকেন আপনার ছেলে মেয়েদের জন্য এই নিয়মটা বাস্তবায়ন করুন, দেখবেন ওরা আর কখনো ক্লাসের মধ্যে, কমেন্টের মধ্যে আর কখনো উল্টা পাল্টা কাউকে খুঁজবে না, যে এই জিনিসটা নাই বলে আজকে ছেলেপেলেরা ধ্বংস হয়ে গেছে। পিতামাতার প্রতি অনুরোধ, আবার সেই পূর্ববর্তী বাঙালি সমাজের ব্যবস্থার মধ্যে ফিরে যান। আপনার ছেলের জন্য আপনি মেয়ে আগে থেকে ঠিক করে রাখুন, আপনার মেয়ের জন্য আপনি আগে থেকে ছেলে ঠিক করে রাখুন। দেখুন আলীবর্দী খান, হাজী আহমদ ওরা কি করেছে। প্রয়োজনে দুই ভাই মিলে পরিকল্পনা করুন যে আমার ছেলেদের সাথে তোর মেয়েদের বিয়ে দিব। এটাই হচ্ছে আমাদের উজ্জ্বল দৃষ্টান্ত। কেমন? আসো, তাহলে আমরা অনেক কিছু জানলাম। আসো, এখন আচ্ছা একটু বলি, বাংলা এডমিশন ব্যাচ ভাই রানিং আছে, ক্লাস টাস চলে, ভর্তি না হলে দ্রুত ভর্তি যা, বাংলার দায়িত্ব। ওকে ফ্যান, আসো। এরপরে আচ্ছা এক্সাম ব্যাচ, এগুলো তোমরা জানো, ভাই বলার দরকার। আসো, এবার আমরা কাহিনী জানবো। আসো, এবার আমরা কাহিনী জানবো। এই যে আলীবর্দী খান, কেমন? এই যে আমার আলীবর্দী খান, কেমন? এই যে আমার আলীবর্দী খান। আসো, এই যে আলীবর্দী খান কিটা? সিরাজের নানা। এখন আলীবর্দী খান কয়টা মেয়ে? আলীবর্দী খান তো 3টা মেয়ে জানি। 1 নম্বরের নাম কি? মেহরুন্নেসা। 2 নম্বরের নাম কি? শাহ বেগম। 3 নম্বরের নাম হচ্ছে আমিনা বেগম। এগুলো তো আমরা খুব ভালো করে জানি। আসো, এখন এই যে মেহরুন্নেসা,
এই মেহেরুন্নেসার তোমার কি হয় না, কোনো ছেলেপেলে কিছু হয় না। মেহেরুন্নেসার তোমার কি হয় না, কোনো ছেলেপেলে হয় না। মনে করো প্রথমে বিয়ে দিচ্ছে মেহেরুন্নেসারে, এরপরে শাহ বেগম, এরপরে আমিনা বেগম, তিন বোনকে বিয়ে দিচ্ছে। এদিকে মেহেরুন্নেসা অনেক চেষ্টা চালা যেতেছে, মেহেরুন্নেসা অনেক চেষ্টা চালা যেতেছে, তার একটা ছেলে হবে, একটা ছেলে হবে, কিন্তু কোনোভাবেই তার ছেলে হচ্ছে না। অলরেডি আমিনা বেগমের একটা হয়ে গেছে গা, মেহেরুন্নেসা আবারও চেষ্টা চালাচ্ছে, কিন্তু কোনো ছেলে হচ্ছে না। অলরেডি আমিনা বেগম আরো একটা ছেলে হয়ে গেছে, মেহেরুন্নেসা আবারও চেষ্টা চালাচ্ছে, কিন্তু আমিনা বেগমের আরো একটা ছেলে হয়ে গেছে, কিন্তু এই মেহেরুন্নেসা বা গসরি বেগমের কোনো ছেলে পেলে হয় না। এখন এই মেহেরুন্নেসাকে বর করছে তোমার বাহুবলী ছবির বাহুবলী দেখছে মেহেরুন্নেসা, তো মেহেরুন্নেসা দেখছে বাহুবলী ছবির মধ্যে রাজমাতার কত পাওয়ার। এখন মেহেরুন্নেসা বা গসরি বেগম তার মনের মধ্যে অনেক শখ জাগছে, এনিহাও সে রাজমাতা হইবে, কারণ সে বাহুবলী ছবি দেখছে, বাহুবলী ছবি দেখে সে বুঝছে গসরি বেগম রাজমাতার কি পাওয়ার, এনিহাও সে রাজমাতা হবে। এখন রাজমাতা হইতে গেলে তার তো একটা ফুত লাগবে, এখন কোনো পাবেই তো তার কি হয় না, ফুত হয় না। এই জন্য সে বাধ্য হয়ে কি করছে, এই আমিনা বেগমের একরাম উদ্দুল্লাহ আছে না, এই একরাম উদ্দুল্লাহকে সে তোমার লালন পালনের দায়িত্ব নিয়েছে। আহারে রাখে আল্লাহ মারে আল্লাহ রাখে কি, এই আকরামউদ্দৌলার কি হয়েছে, এই আকরামউদ্দৌলারে আনছে, এরপর আকরামউদ্দৌলা গেছে বসন্ত রোগে দিচ্ছে, গেছে মরি। আয় হায় হায় রে, কি করবো। এরপরে তোমার এই মেহেরুন্নেসা কি করছে, ফালাক পুত্র আছে শকত জংরে, এই শকত জঙ্গে তোমার আকাম কইরা সে তোমার ওই যে মোহনলালের লগে মারামারি করে গেছে মরি। হায় হায়, সে কি করবে, এখন কোনোভাবেই সে লাইন পাচ্ছে না, এদিকে কোনোভাবেই লাইন পাচ্ছে না। এখন সে কি করবে। এখন এই মেহেরুন্নেসার স্বামী, আসলে মেহেরুন্নেসার যে স্বামী তোমার নওয়াজিশ মোহাম্মদ, মেহেরুন্নেসার স্বামী কি, মেহেরুন্নেসার স্বামী হচ্ছে তোমার নওয়াজিশ মোহাম্মদ। এই নওয়াজিশ মোহাম্মদ ছিল তোমার অত্যন্ত দুর্বল, ভগ্ন স্বাস্থ্যের অধিকারী, সে পারে না, বিশেষ সময় সে দুর্বল, যার জন্য এই মেহেরুন্নেসা যতই চেষ্টা করে না কেন নওয়াজিশ মোহাম্মদ তাকে সঠিক সময় সঠিক জিনিস দিতে পারে না, যার জন্য মেহেরুন্নেসার কোনো কি হয় না, কোনো পুত্র সন্তান কন্যা সন্তান কিছুই হয় না। মেহেরুন্নেসা আবার এই যে তোমার নওয়াজিশ মোহাম্মদ দিছে এক শর্ট কোনা, আমার কপালে আল্লাহ ধরে জড়াইলো, আমার কপালে ধরে জড়াইলো, তুমি দুর্বল, তুমি কিছুই পারো না। এরপর এখন মেহেরুন্নেসা তো মাথা গরম, কি করবে, এনিহাও তাকে রাজমাতা হতেই হবে। এবার এই নওয়াজিশ মোহাম্মদের আবার একটা সেনাপতি ছিল, বুঝছো, এই নওয়াজিশ মোহাম্মদের একটা সেনাপতি ছিল, এই সেনাপতির নাম হচ্ছে তোমার হুসেন কুলিখা। এই সেনাপতির নাম কি, এই সেনাপতির নাম হচ্ছে হুসেন কুলিখা। এবার হুসেন কুলিখা একদিন একটা আকাম করছে, হুসেন কুলিখা নওয়াজিশ মোহাম্মদের সেনাপতি হুসেন কুলিখা তোমার একদিন মেহেরুন্নেসা বা গসরি বেগমকে বলতেছে, ম্যাডাম কি অবস্থা, ম্যাডাম কেমন আছেন, আমি ভালো আছি, আমি জানি আপনি ভালো না, কেন রে, আমি জানি আমাদের স্যার সে দুর্বল, আপনাকে তো সে একটা দিতে পারতেছে না, আমি জানি আপনি ভালো নাই। বলে কি বলো, ম্যাডাম আপনাকে আমি একটা ভালো প্রস্তাব দিই, দেখেন আপনার কি লাগবে, আমার একটা ছেলে লাগবে, আমরা যদি কোনোভাবে বিশেষ মুহূর্ত যদি আমরা অতিক্রম করি, যদি আপনারও লাভ হয় আমারও লাভ হয়, এইরকম এই প্রস্তাবটা যখন সে পাইছে, তখন এই মেহেরুন্নেসা কি করছে, এক ফায়ার রাজি, ঠিক আছে তুমিও রাজি আমিও রাজি। এই মেহেরুন্নেসা তখন এই যে তোমার নওয়াজিশ মোহাম্মদ, এই নওয়াজিশ মোহাম্মদের যে সেনাপতি হুসেন কুলিখার সাথে মেহেরুন্নেসা তখন ইটিশ পিটিশ চলা শুরু করে দিছে, অনৈতিক সম্পর্কের মধ্যে তারা জড়িয়ে পড়ে। এদিকে এই নিউজটা বিদ্যুতের গতিতে চলে গেছে কার কাছে, আলীবর্দীখার কাছে চলে গেছে। আলীবর্দীকে কইতেছে, এখন আলীবর্দীকে যখন শুনছে যে আমার বড় মেয়ে গসরি বেগম বা মেহেরুন্নেসা হুসেন কুলিখার সাথে এক্সট্রা ক্লাসে সময় ব্যয় করতেছে, তখন এই আলীবর্দীকে ডাক দিছে সিরাজ, এই সিরাজ কাম হিয়ার, কিসে নানা, তোমার বড় খালা বেলে হুসেন কুলিখার সাথে এক্সট্রা ক্লাসে যায়, এটা কি সত্য, আমি তো জানি না, কয়টা খোঁজ নিয়ে দেখো। এরপরে এই সিরাজ কি করছে, সিরাজ তখন খোঁজ পাইছে যে তোমার তার খালার সাথে হুসেন কুলিখার একটা এক্সট্রা ক্লাসের একটা সম্পর্ক আছে। যখন সত্যতা প্রমাণ পাইছে, তখন এই সিরাজউদ্দৌলা হুসেন কুলিখারে ঠিকসিয়া করে দিছে, তাকে হত্যা করে দিয়েছে, তাকে শুটিয়ে লাল করে ফেলেছে। তো এই কারণে এই তোমার মেহেরুন্নেসা বা ওরফে গসরি বেগম আজীবন সিরাজউদ্দৌলার বিরোধিতা করে গেছে, কারণ তার ডার্লিং ডালমে কুচ কালা হেকে সে কি করে দিয়েছে, খতম করে দিয়েছে। ওই দিন যদি খতম না করতো, হয়তো বা মেহেরুন্নেসার সাথে হোসেন কুলিখার কিছু একটা হয়ে পরবর্তী প্রজন্ম আসতেও পারতো, কিন্তু সিরাজ যে ওটা হইতে দেয় নাই। এর আগেই কি হোসেন কুলিখাকে অনৈতিক সম্পর্কের কারণে তাকে খুন করে ফেলেছে, যার জন্য আমাদের গসরি বেগমের তোমার মেহেরুন্নেসা আজও সে কি সিরাজউদ্দৌলাকে দেখতে
পারে না। কেমন আসো? তো এখান থেকে ইনফরমেশন আসতে পারে তোমার মেহরুন্নেসার স্বামী কে, নওয়াজিশ মোহাম্মদ। আবার মেহরুন্নেসার লাগে বা ঘসিট বেগমের লাগে কার ইটিশ পিটিশ ছিল হুসেন কুলিকার সাথে। হুসেন কুলিকাকে নওয়াজিশ মোহাম্মদের সেনাপতি। কেমন আসো? আবার এই নওয়াজিশ মোহাম্মদের খুন করছে কিরা, সিরাজুদ্দৌলা। কার নির্দেশে? আলীবর্দীর নির্দেশে। কেমন? তো এই জিনিসগুলো আমাদেরকে জানিতে হইবে। আসো এরপরে এবার আমরা জানবো হচ্ছে এই যে আমাদের নবাব সিরাজউদ্দৌলা তার পক্ষের শক্তি কারা কারা, তার বিপক্ষের শক্তি কারা কারা, এই জায়গাটা আগে আমাদেরকে ক্লিয়ার হইতে হবে। এই জায়গাটা আগে আমাদেরকে ক্লিয়ার হইতে হবে। কেমন আসো? সেটা কি? এই যে দেখো নবাব সিরাজউদ্দৌলার পক্ষের শক্তি কারা কারা। পক্ষের শক্তি হচ্ছে লুৎফা জিকে তার বউ, আমিনা, মোহনলাল, মীর মর্দান, রাইসুল জোহালা। মনে রাখবা এই রাইসুল জোহালা হচ্ছে তোমার গুপ্তচর। এই রাইসুল জোহালা কিডা? রাইসুল জোহালা হচ্ছে আমার গুপ্তচর। গুপ্তচরের নাম কি? রাইসুল জোহালা। ফরাসি সাপরে মানে ফরাসি সৈনিক যে তোমার নবাবের পক্ষে কাজ করে। বদ্রি আলী খা, নৌবে সিং, এগুলো নবাবের পক্ষের শক্তি ছিল। আর নবাবের বিপক্ষের শক্তি কারা কারা? মীর জাফর, মিরন কিনে মীর জাফরের ছেলে, ঘসির বেগম, রাজা রাজবল্লভ, রায় দুর্লভ, রাজা মানিক সাদ, এগুলো হচ্ছে নবাবের বিপক্ষে। আর এর মধ্যে উমিসাদ, এরপরে ক্লাইভ, ক্লেটন, ওয়ার্ডস, ড্রেক, হলর, এগুলো হচ্ছে তোমার নবাবের বিপক্ষের শক্তি। এগুলো হচ্ছে তোমার ইংরেজ বাহিনী। কেমন? তো নবাবের পক্ষের শক্তি কারা কারা আর বিপক্ষ শক্তি কারা কারা, এই জিনিসগুলো আমাদেরকে দেখতে পাচ্ছ। এরপরে প্রতিটা ক্যারেক্টার সম্পর্কে আমি একবার একটু তোমাকে হালকা একটু ব্রিফ দিচ্ছি। মীর জাফর আলী কাকে নবাবের সেনাপতি আমরা জানি। রবার্ট ক্লাইভকে, ক্লাইভ হচ্ছে ইংরেজদের মূল, ক্লাইভ হচ্ছে ইংরেজদের মূল। সে হচ্ছে কি ইংরেজ কর্নেল, যুদ্ধে নেতৃত্ব দেয়। এবং এই ক্লাইভ সম্পর্কে জানো তোমরা অবাক হয়ে যাগা। এই ক্লাইভের বাচ্চা ক্লাইভ, সে যখন তোমার কি বাবা মার অবাধ্য হয়ে গেছে, বাপ মার কথা শুনে না, বাপ মা তারা দড়ি বাঁধে তারা ইংরেজ পাঠাতেছে, যা ভারতবর্ষে মানে ইংরেজদের ওখানে পাঠাইছে ব্যবসা করার জন্য। তো ব্যবসার হিসেবের মধ্যে মনে করে তার একবার গোলমাল লাগছে। আরে কত বড় বাটফার, হিসাব করতে পারে না, হিসাব মিলাতে পারে না দেখে সে তোমার পিস্তল দিয়ে 2 বার আত্মহত্যা করতে গেছে। আরে রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে। 2 বার মানে একটা লোড করা পিস্তলের গুলি নিয়ে, একটা লোড করা পিস্তল নিয়ে যেখানে তোমার গুলি লোড আছে, ওই গুলি নিয়ে মাথার মধ্যে শুট করছে, কিন্তু গুলি বাইরে না। 2 বার, একবার না 2 বার আত্মহত্যা করতে গেছে, একবারও গুলি বাইরে না। আর তখন যদি মরে যেত আজকে কি অবস্থা তো হইতো। এই হচ্ছে সেই রবার্ট ক্লাইভ। উমিসাদ কেডা? উমিসাদ হচ্ছে লাহোরের অধিবাসী। উমিসাদকে লাহোরের অধিবাসী শিখ সম্প্রদায়ের লোক। উইলিয়াম ওয়াটস কি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাশিম বাজার কুটির পরিচালক। কেমন আসো? এরপর ওয়াটসনকে ইংরেজ পক্ষের, আমরা অনেক সময় প্যাঁচ লাগাবে হুইস ক্লাইভ, ক্লাইভ হচ্ছে মূল, ক্লাইভ মূল। আর কাশিম বাজার কুটির দায়িত্বে ছিল ওয়াটস। আর ওয়াটসন কিডা? অস্ট্রেলিয়ার খেলোয়াড় না, ইংরেজ পক্ষে নৌবাহিনীর প্রধান। আর এই হলওয়েল থেকে পরীক্ষা প্রশ্ন আসে। হলওয়েল ছিল সিভিল সার্জন, কি সিভিল সার্জন বা কোম্পানির ঘুষখোর ডাক্তার। কোম্পানির কি ডাক্তার? কোম্পানির ঘুষখোর ডাক্তার। আসো এরপরে ঘসিটাকে আমরা চিনি, ইরিস্কা নবাবের শ্বশুর, জগৎ শেঠ, এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। হু ইজ দিস জগৎ শেঠ? জগৎ শেঠের প্রকৃত নাম কি? ফতেহ আলী সাদ। ফতেহ আলী সাদ, জগৎ শেঠের প্রকৃত নাম ফতেহ আলী সাদ। এই জগৎ শেঠ ছিল কি ব্যবসায়ী, তার প্রকৃত নাম হচ্ছে ফতেহ আলী সাদ, কিন্তু তার ছদ্মনাম বা তার উপাধি ছিল জগৎ শেঠ, বা বলা হতো শেঠজি। কি বলা হতো বলতো? শেঠজি বলা হতো। কেমন আসো? তাহলে আমরা ক্যারেক্টার গুলো একটু ক্লিয়ার হই, যেগুলো থেকে তুমি পরীক্ষা আসলে প্যাঁচ লাগাবা না। মানিক সাদ কিরা? মানিক সাদ ছিল মুর্শিদাবাদের দেওয়ান। ড্রেককে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কলকাতার গভর্নর। মিরন সে মির্জাপুরের পুত্র। মোহাম্মদ বেগ নগর হত্যাকারী। লুৎফুন্নেসা নবাবের বউ। রায়দুল্লাহ নবাবের পক্ষে উড়িষ্যার দেওয়ান। কেমন আসো? তাহলে এই ক্যারেক্টার গুলো সম্পর্কে আমরা মোটামুটি ক্লিয়ার হয়েছি। এবার তোমরা জাস্ট 5 মিনিট সময় দিবা, আমি তোমাদেরকে এই গোটা সিরিজের নাটকটা A to Z আমরা এখন ক্লিয়ার হবো। ঠিক আছে? সবাই রাজি? সবাই 5 মিনিট সময় দিতে রাজি? ভাইকে বলো তো সবাই রাজি? লক্ষ্মী সোনা মন্দিরা আমরা সবাই মিলে আমরা ইনশাআল্লাহ এই জায়গাটা এবার আমরা সিরিজ নাটকের মূল কাহিনী দিয়ে স্টার্ট করবো। আবার বলছি আজকের এই পিডিএফটা অনলি তারাই পাবা যারা ক্লাসটা শেয়ার করবে, ভাইকে শেয়ার করে স্ক্রিনশট দিয়ে পেজে দিবা এবং কমপক্ষে 5 জনকে মেনশন করে ভাইকে পেজে দিবা। ওরাই শুধু আজকের পুরো পিডিএফটা পাবে, বাকিরা কেউই পাচ্ছে না। ওকে, সো আবার বলছি যারা এখনো বাংলা বুঝতে পারতেছো, বাংলা যদি সুফিয়ান পড়ায় বাংলা নিয়ে 1% প্রবলেম তোমার থাকবে না। সো যারা এখন আমাদের বাংলা অ্যাডমিশন পেজে যুক্ত হও নাই, আর্লি করে যুক্ত হয়ে যাও। যত একটা দিন দেরি করো তত পিছিয়ে পড়ে যাবা। সো যুক্ত হওয়ার জন্য জাস্ট আমাদের এই নাম্বার বিকাশ বানাগতি 699 টাকা সেন্ড মানি করে ভাইকে এই হোয়াটসঅ্যাপে টেক্সট করো। ভাই রেকর্ডেড ব্যাচ, ভাই লাইভ ব্যাচ সবকিছু দেওয়া আছে। কেমন আসো? আচ্ছা এবার আমরা যাবো, এবার আমরা আমাদের বিসমিল্লাহ বলে আমরা আমাদের মূল কাহিনীতে যাবো। আসো এখন এই কাহিনীটা তোমাদেরকে বলি। কাহিনী হয়েছে যখন আলীবর্দী খান সিরাজের নানা আলীবর্দী খান যখন মারা গেছে, আলীবর্দী খান যখন মারা গেছে তখন এই সিরাজউদ্দৌলা কি সিরাজউদ্দৌলা তখন সিংহাসনে বসছে। আলীবর্দী খানকে সিংহাসনের মধ্যে বসাই গেছে, তোমার মারা যাওয়ার আগে সে বসাই দিয়ে গেছে যে আমার নাতি তুমি বসবা আমার পরে, হ্যাঁ তো তোমার বসাই দিয়ে গেছে। আসো এরপরে এখন যখন নবাব সিরাজউদ্দৌলা যখন বসছে তখন কি, তখন মনে করো কি সিরাজউদ্দৌলা এমন এই যে মনে করো ইউসুফ সরকার যখন ক্ষমতায় বসছে তখন সবাই মিলে ইউসুফ সরকার কি ফুলটুল দিতে গেছে না? তো এইরকম সেম কাহিনী তোমার ইংরেজ তোর নবাব সিরাজউদ্দৌলা যখন তোমার সিংহাসনে বসছে সবাই তাকে ফুল টুল অনেক কিছু দিছে। দেয় নেই কারা? এই ইংরেজরা দেয় নেই। ওকে ফ্যান দেয় নেই, ভালো কথা। এই ইংরেজরা
তোমার এই বাংলায় তোমার ব্যবসা করার জন্য আসছিল, কিন্তু তারা একটা পর্যায়ে ব্যবসার নামে নানা অপকর্ম তারা শুরু করে দিছে। ব্যবসার নামে তারা আমাদের এই বাংলাকে দখল করতেছে, ব্যবসার নামে তারা এক প্রকার মানে কি সবার প্রতি অত্যাচার করতেছে, জুলুম করতেছে, নির্যাতন করতেছে। ব্যবসার নাম দিয়া তারা এমন এক জায়গার মধ্যে তারা থাকতেছে, যেই জায়গা একটা মানে একটা সুড়ঙ্গ তৈরি করতেছে, একটা গোপন এলাকা তারা তৈরি করতেছে, যেই এলাকাতে কেউ চাইলেও ঢুকতে পারবে না, এইরকম একটা এলাকা তারা তৈরি করতেছে। এখন যখন নবাব সিরাজউদ্দৌলা জানতে পারলো যে ইংরেজরা ব্যবসার নাম দিয়া এইরকম একটা আকাম করতেছে, তখন আমাদের নবাব সিরাজউদ্দৌলা কি করছে, তখন আমাদের নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের যে তোমার একটা ইয়ে ছিল ফোর্ট উইলিয়াম দুর্গ, এইটা হচ্ছে কি ফোর্ট উইলিয়াম দুর্গ, ওই ফোর্ট উইলিয়াম দুর্গের মধ্যে কি করছে, আক্রমণ করছে। কি করছে? আক্রমণ করছে। আমি তোমাকে এটা একটু দেখাচ্ছি যে ইংরেজদের ফোর্ট উইলিয়াম দুর্গতে নবাব যে আক্রমণ করছে, ওই আক্রমণটা কেন করছে এটা পরীক্ষাতে আসে, তোমার রিটেনে আসতে পারে, তোমার খতে আসতে পারে, এমসিকিউতে আসতে পারে। কেন আক্রমণটা করছে এটা একটু তোমাদেরকে ভাই দেখাচ্ছি। কেমন আক্রমণটা করছে কেন একটু ভাই দেখাচ্ছি। কোনটা কোনটা? এই যে কই 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 এই যেটা এই কোম্পানির প্রতিনিধি কে? এই ওয়ার্স কোম্পানির প্রতিনিধি। এখন আসো, এই যে আমরা দেখছি নবাবের বাহিনীরা কাশিমবাজার কুটিরের মধ্যে তোমার কি কাশিমবাজার কুটির বা ও ফোর্ট উইলিয়াম দুর্গ যেটাকে বলে, ওইটার মধ্যে আক্রমণ করছে। কেন করছে? এর কারণটা কি? এর কারণটা হলো এই যে নবাব সিরাজউদ্দৌলা ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করার কারণটা কি? আক্রমণ করার কারণ হলো কাশিমবাজার কুটিতে গোপনে তারা অস্ত্র আমদানি করতেছে। তোমরা তো ব্যবসা করতে আসছো, অস্ত্র দিয়ে তোমাদের কাজটা কি? এই জন্য আক্রমণ করতেছে। কলকাতার আশেপাশের গ্রাম ইংরেজরা নিজেদের নামে দখলে আনতেছে, কলকাতার আশেপাশের গ্রাম নিজেদের নামে দখলে আনতেছে। ফোর্ট উইলিয়াম দুর্গ সংস্কার করে সামরিক শক্তি বৃদ্ধি করতেছে। ওই যে তারা বলছে দুর্গ সংস্কার বন্ধ করো, সে দুর্গ সংস্কার বন্ধ করবে না। এই জন্য মানে দুর্গ সংস্কার কি মানে এমন একটা জায়গা তৈরি করতেছে যেখানে কেউ চাইলে আক্রমণ করতে পারবে না। বাংলার মস্তদে বসার পর সিরাজকে নজরানা না পাঠানো, সিরাজকে কোনো সম্মান উপরম কিছু পাঠায় নেই, সবগুলোর প্রতিশোধ হিসেবে এই নবাব সিরাজউদ্দৌলা ফোর্ট উইলিয়াম দুর্গে কি করে? আক্রমণ করে। তাহলে এখন বুঝতে পারছো ফোর্ট উইলিয়াম দুর্গ কেন আক্রমণ করে? এইসব কারণে নবাব সিরাজউদ্দৌলা ফোর্ট উইলিয়াম দুর্গে আক্রমণ করে। এর পরবর্তীতে এখন ফোর্ট উইলিয়াম দুর্গে যখন আক্রমণ করে, আক্রমণ করার পরে এই কলকাতার নাম পরিবর্তন করে রাখা আলীনগর। কি বলছি বলতো? এই কলকাতার নাম পরিবর্তন করে রাখা হয় আলীনগর, এবং ওই আলীনগরের দায়িত্ব দেওয়া হয় রাজা মানিক স্যারকে। কাকে দেওয়া হয়? ওই আলীনগরের দেওয়ান হিসেবে যুক্ত করা হয় রাজা মানিক স্যারকে। কাকে? রাজা মানিক স্যারকে তোমার যুক্ত করা হয়। এরপরে যখন ফোর্ট উইলিয়াম দুর্গে যখন ওদেরকে আক্রমণ করছে, সবগুলা পালাইয়া আশ্রয় নিছে কোথায়? ভাগীরথী নদীতে। কোথায় আশ্রয় নিছে বলতো? তারা ভাগীরথী নদীতে আশ্রয় নিছে। ভাগীরথী নদী হচ্ছে এমন একটা জায়গায়, মনে করো ভাগীরথী নদী হচ্ছে এমন একটা জায়গায়, এই যে কলকাতা তাদেরকে আক্রমণ করছে, তারা কলকাতা থেকে আশ্রয় নিছে কোথায়? ভাগীরথী নদীতে। ফোর্ট উইলিয়াম দুর্গ তোমার একটা ফোর্ট উইলিয়াম জাহাজ বা এটাকে কি বলে? ফোর্ট উইলিয়াম জাহাজ বলে সম্ভবত, একটা জাহাজ আশ্রয় নিছে এখানে কলকাতা, সরি এখানে হচ্ছে তোমার কি তোমার এই যে ভাগীরথী নদী, এখানে হচ্ছে তোমার তাদের দুর্গটা কলকাতা, আর এখানে হচ্ছে ইংরেজদের ইয়া। তারা এমন একটা জায়গা আশ্রয় নিছে যে নবাব যদি আবার আক্রমণ করে জাহাজ তারে চলে যাবে, এই জায়গাতে তারা এখন বসে রয়েছে আপাতত। এখন এই ভাগীরথী নদীতে যখন তারা আশ্রয় নিতেছে, তোমার নবাব অর্ডার দিছে যে এই বাংলার মানুষ কেউ যাতে তাদের কাছে কোনো কিছু বিক্রি না করে, একটা খাবারের টোকাও যাতে বিক্রি না করে, তো কেউ তাদেরকে বিক্রি করতো না। এমনই সময় এদের খুবই দুঃখ দুর্দশা ছিল। এদিকে কিল প্যাট্রিক মাদ্রিজ থেকে 250 সৈন্য আসছিল, এইভাবে আস্তে আস্তে তারা সৈন্য জড়ো করতেছে। এমনই সময় তোমার এই যে উমিসাদ আছে না, উমিসাদ তোমার এই ইংরেজদেরকে, এই ক্ল্যাটন ক্লাইভ এদেরকে একটা চিঠি দিছে। উমিসাদ একটা চিঠি দিছে। কি চিঠি? আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি যে উমিসাদ কি এমন চিঠিটা তাকে দিছে। আসো আমি একটু উমিচাঁদের চিঠিটা তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। উমিচাঁদ চিঠি দিছে কি? উমিচাঁদ চিঠি দিছে হচ্ছে আমি চিরকালই ইংরেজদের বন্ধু। তাহলে কে বলছে? উমিচাঁদ বলতেছে আমি চিরকালই কাদের বন্ধু? আমি চিরকালই তোমার কি ইংরেজদের বন্ধু, মৃত্যু পর্যন্ত ইংরেজদের বন্ধু, মৃত্যু পর্যন্ত এই বন্ধুত্ব আমি বজায় রাখিব। মানিক চাঁদকে অনেক কষ্টে রাজি করানো হয়েছে। হু ইজ দিস মানিক চাঁদ? মানিক চাঁদ আলীনগরের দেওয়ান হিসেবে যাকে নিযুক্ত করছে, কলকাতার নাম পরিবর্তন করে আছে আলীনগর, ওই আলীনগরের দেওয়ান হিসেবে যাকে নিযুক্ত করছে সে হচ্ছে তোমার উমিচাঁদ। সে কলকাতায় ইংরেজদের ব্যবসা করিবার অনুমতি দিয়েছে, এর জন্য তাকে 12,000 টাকা নজরানা দিতে হয়েছে। মানে বলছে যে মানিক চাঁদরে আমি অনেক কষ্টে রাজি করিয়েছি যে তোমরা চাইলে কলকাতার মধ্যে কি করতে পারবা? ব্যবসা
ব্যবসা করতে পারবা। এই যে তারা রাজি করাইছি না, এই রাজি করে দেখিয়ে তার নজরানা দিতে হয়েছে কত, মানে বকশিস দিতে হাদিয়ে দিতে হয়েছে কত, 12,000 টাকা নজরানা দিতে হয়েছে। টাকাটা নিজের তহবিল হইতে দিয়া দেওয়ানের স্বাক্ষরিত হুকুমনামা হাতে হাতে সংগ্রহ করিয়া পত্রবাহক মারফত পাঠাইলাম। এই টাকা আমার পরিশ্রমিক ও অন্যান্য ব্যয় বাবদ যাহা ন্যায্য বিবেচিত হয় তাহা পত্রবাহকের হাতে পাঠাইলে আমি চিরকৃতজ্ঞ থাকবো। মানে সিরিতে বলছে এই যে 12,000 টাকা তারা দিছে, এই 12,000 টাকা আর আমার পরিশ্রমিকের সম্মানী বাবদ আমার আরো কিছু টাকা পত্রবাহকের হাতের মধ্যে পৌঁছে দিবেন, হ্যাঁ, তাহলে আপনারা ব্যবসা করতে পারিবেন। এরপরে বলছে বলা বাহুল্য পারিশ্রমিক বাবদ আমি 5,000 টাকা পাইবার আশা করি। মানে কইছে আর কি যে পারিশ্রমিক বাবদ আমার এক্সট্রা করে 5,000 দেন। চিন্তা করো 1974 সালে, কত সালে, 1900 তোমার মনে করো এগুলো কত সালে, তো 46-47 সালের কাহিনী। 1947 সালে 12,000 টাকা এই যুগের কয় কোটি, কয় লাখ কোটির মতো, আরো 5,000 টাকা তার পারিশ্রমিক। চিন্তা করো ওইখানে কয় টাকা। অবশ্য ড্রেক সাহেবের বিবেচনায় তাহা গ্রাহ্য না হইলে 200-400 টাকা কম লইতো আমার আপত্তি নেই। কইছে ড্রেক সাহেবের যদি বেশি মনে করে একটু আর্থিক সমস্যা দেয় 200-400 টাকা কম দিলে আমার কিনে কোনো আপত্তি নেই। কোম্পানি আমার উপর 16 আনা বিশ্বাস রাখিতে পারেন। সুদূর লাহোর হইতে আমি বাংলাদেশে আসিয়াছি কেন, অর্থ উপার্জনের জন্য। তাহলে এই উমিসাদ কোত্থেকে আসছে, লাহোর হতে আসছে। কোত্থেকে আসছে, লাহোর হতে আসছে। কেন আসছে, অর্থ উপার্জনের জন্য। কোম্পানির লোকেরা কাজে উদ্দেশ্যের দিক দিয়ে বিচার করিলে আমি আপনাদের সমগোত্রীয়, তোরাও ব্যবসা করতে এসেছিস, আমি এখানে ব্যবসা করতে এসেছি, দুজনের উদ্দেশ্য সেম। তাহলে এটা ছিল আমার অমিতাদের চিঠি। কাদেরকে, ভাগীরথী নদীতে যারা ফোর্ট উইলিয়াম দুর্গ থেকে ভাগি যেতে ওই যে ওখানে আশ্রয় নিছে ওদেরকে পাঠাইছে। কারে পাঠাইছে, ড্রেক সাহেবরে। কারে পাঠাইছে, ড্রেক সাহেবরে এই চিঠিটা সে পাঠাইছে। আসো এখন পরবর্তীতে এখন মোটামুটি ড্রেক সাহেব পরে টাকাটি পরিশোধ করছে, পরে তারা আবার কলকাতার মধ্যে ব্যবসাটা শুরু করছে। এখন একদিন তোমার এই যে প্রথম অঙ্কের মধ্যে একটা পর্যায়ে এই যে গসিটি বেগম আছে না, এই গসিটি বেগমের মতিঝিলের প্রাসাদের মধ্যে তারা একটা মতিঝিল প্রাসাদে গসিটি একটা জলসার আয়োজন করে, যেখানে সবাই মিলে এভাবে ঝিঙ্গুনাকুর এভাবে খায় আর ঝিঙ্গুনাকুর নাচ দেয়। এরকম একটা জলসার আয়োজন করছে। ওই জলসাতে আল্লাহ দিলে তারা কি মোটামুটি সবাই অংশগ্রহণ করছে, মানে নবাবের বিপক্ষ শক্তি যারা যারা আছে সবাই তারা ওই জলসাতে তোমার অংশগ্রহণ করছে, নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। তো নবাব যখন শুনতে পারছে যে আমার বিরুদ্ধে আমার খালার বাড়িতে সে একটা জলসার আয়োজন তুলতেছে, আমি জানি না, নবাব যখন বলে শুনতে পারছে, নবাব তখন তার সৈন্যবৈন্য নিয়া এই জলসাকে একদম ভেঙে চুরমার করে দিছে। হ্যাঁ, আমার বিরুদ্ধে তুমি খালা, আমার বিরুদ্ধে তুমি যুদ্ধের আয়োজন করো, জলসার আয়োজন করো। তখন এই নবাব কি করছে, এই জলসার আয়োজনটা ভেঙে দিছে। কি করছে, জলসার আয়োজনটা ভেঙে দিছে। গসিটি বেগমের মতিঝিল ষড়যন্ত্র বা জলসার আয়োজনটাকে একদম ভেঙে দিছে। তখন এই গসিটি বেগমকে নিয়ে আসছে কোথায়, যে খালা আপনি বাইরে থাকতে পারবেন না, এই মতিঝিল প্রাসাদ আপনি থাকতে পারবেন না, আপনি থাকবেন কোথায়, আপনি থাকবেন আমার বাড়িতে, আমার মায়ের সাথে আপনি থাকবেন, আপনাকে বাইরে রাখবো না, আপনি রিস্কি মানুষ, আপনি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছেন। তখন বলতেছে না আমি মতিঝিল ছেড়ে যাবো না, আপনাকে যাইতে হবে, নবাবের আদেশ। তখন নবাবের আদেশের কারণে তাকে টেনে হিসড়ে তখন তাকে নিয়ে গেছে কোথায়, এই জায়গাতে নিয়ে গেছে। আসো এরপরে আমরা এখন যাবো দ্বিতীয় অঙ্কের মধ্যে। এখন দ্বিতীয় অঙ্কের মধ্যে আহা কি নির্মম দৃশ্য। দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্যের মধ্যে এমন একটা নির্মম দৃশ্য আমরা দেখতে পাই। সেটা হচ্ছে এখন এই নবাব তোমার সবাইকে বলছিল যে ইংরেজদেরকে আমরা উৎখাত করি, কিন্তু ওই যে ইংরেজদেরকে উৎখাত করছে, কিন্তু রাজা মানিক চাঁদ, রায়দুল্লভ এরা আবার যুক্তি মুক্তি করে এদেরকে আবার আশ্রয় দিছে, আবার ব্যবসা করার অনুমতি দিছে। দ্বিতীয় অঙ্কের মধ্যে আমরা দেখতে পাই নবাব সিরাজউদ্দৌলার কাছে একটা লবণ চাষে এসে বলতেছে, হুজুর, কানতে কানতে রাজ দরবারে বলতেছে, হুজুর আমার সর্বনাশ হয়ে গেছে। বলে কি হয়েছে তোমার, কি হয়েছে তোমার? বলে হুজুর আপনার ইংরেজ বাহিনী, তাদের কাছে আমি লবণ বিক্রি করে নেই, এই অপরাধে ওরা আমাকে শেষ করে দিচ্ছে। বলে কি হয়েছে? বলে এই ইংরেজরা কিভাবে ব্যবসা করতে জানো, এই ইংরেজরা ব্যবসা করতো, কত বড় বাটফার ছিল ইংরেজরা, ওরা ব্যবসা করতো তোমার যত লবণ চাষি ছিল, মনে করো তোমার ওই জায়গাতে লবণ চাষি 10টা, লবণ চাষিদের এতগুলো লবণ, ইংরেজরা কি করছে সবগুলা লবণ মনে করো তোমার কি 1 টাকা কেজি করে সবগুলো লবণ কিনে লয়ে গেছে। তার মানে এখন আর লবণ চাষিদের কাছে কোনো লবণ নাই, সবগুলা লবণ কার কাছে, ইংরেজদের কাছে সবগুলা লবণ। কারো কাছে যখন লবণ নাই, এবার এই ইংরেজরা কি করছে, এবার 1 টাকা দিয়ে কিনা মনে করো আবার 10 টাকা দিয়ে বেচতেছে। কিছু করার নাই, স্বামী বিদেশ, লবণ তো কিনতে হবে, লবণ ছাড়া বাঁচা যেত না। তখন এরাই আবার এই ইংরেজদের তখন তোমার কি লবণ কিনতে বাধ্য হইতো। তো এই জন্য পরের বার আর কোন লবণ চাষি ইংরেজদের কাছে লবণ বিক্রি করতে রাজি হয় নাই। এইরকম একটা লবণ চাষি ইংরেজদের কাছে লবণ বিক্রি করতে রাজি হয় নাই বিদায় ইংরেজ বাহিনীরা, ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইংরেজ বাহিনীরা তারা কি করছে, এই লবণ চাষিকে তোমার টেনে হিসেবে তার বাড়িতে নিয়ে গেছে। তাকে তার বাড়িতে নিয়া তার যে একটা বউ ছিল তার সামনে তাকে বেঁধে তার চোখ দুইটা খোলা রেখে তার মুখটা বন্ধ করে তাকে বেঁধে তার সামনে 6 জন মানুষ মিলা, 6 জন ইংরেজ মিলা তার বউকে তারা গণহারে দর্শন করে, তার সামনে রেখে সে বলতেছে, হুজুর আমাকে বেঁধে আমার সামনে আমার বউকে দর্শন করে। কি নির্মম পরিহাস।
তার একটা স্বামীর সামনে তার স্ত্রীকে দর্শন করতেছে এই ইংরেজরা। কি নির্মম পরিহাস, বলতেছে হুজুর আমি দেখতে চাইনি, চোখ বন্ধ করে রাখতে চাইছিলাম, যখনই আমি চোখ বন্ধ করি আমার নখ উল্টে দেয়, আমার নখ উপড়ে দেয়, আমার নখের মধ্যে সুই ফুটায়। যখনই আমি চোখ বন্ধ করতে যাই আমি দেখতে চাইনি এই নির্মম দৃশ্য, আমি চোখটা বন্ধ করতে নিলেই আমার নখের মধ্যে তারা সুই ফুটায়, সুই দিয়ে আঘাত করে নখের মধ্যে। হুজুর বলেন আমার কি অপরাধ? শুধু অপরাধ আমি ইংরেজদের কাছে লবণ বিক্রি করে নেই, এই অপরাধে ওরা আমার বউকে খুন করছে, দর্শন করে আমার বউকে শেষ করে দিচ্ছে 6 জন ইংরেজ মিলে। তখন আহা কি নির্মম দৃশ্য। তখন নবাব বলছিল তাকে, তখন নবাব তার রাজদরবার সবাইকে ডাক দিছে, ডাক দিয়ে বলছে আসুন, আজকে আমি কারোর প্রতি দোষ দেব না, আজকে আমি কারোর প্রতি অভিযোগ দিব না, এই দোষ আমার, আজকে নালিশ আমার বিরুদ্ধে, আজ আমার সকল নালিশ আমার বিরুদ্ধে, সকল অভিযোগ আমি সিরাজ আমি নিজের বিরুদ্ধে দিচ্ছি। কারণ আমি আপনাদের কথা শুনে এই ইংরেজদেরকে আবার অস্ত্র দিছি, যার কারণে এই ইংরেজ বাহিনীরা আবার আমার নবাবের প্রতি, আবার আমার সেনাদের প্রতি, আবার আমার রাজ প্রজাদের প্রতি তারা অত্যাচার শুরু করে দিছে। এর একটা বিহিত করতেই হবে, বাংলা থেকে এই নবাবদেরকে আমার উৎখাত করিতেই হইবে। পরবর্তীতে তারা সবাই মিলে প্রতিজ্ঞা করছে, সবাই মিলে আবার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে এই বাংলা থেকে আমার এই ইংরেজ বাহিনীদেরকে দূর করতে হবে। তখন মীর জাফর থেকে শুরু করে রাজা রাজবল্লভ, রায় দুর্লভ, উমিজাদ সবাই মিলে কোরআন শরীফ ছিল, মীর জাফর নিজে কোরআন শরীফ ছিল শপথ করছে যে এই ইংরেজদেরকে বাংলা থেকে সরানোর আগ পর্যন্ত আমরা কেউ আর শান্তিতে থাকবো না, এদেরকে আমাদের সরাতেই হবে। সবাই মিলে তখন প্রতিজ্ঞা করছিল। তোমার বাকিরা যারা হিন্দু ছিল ওরা তোমার রাজা রায়বল্লভ, রাজদুর্লভ, হ্যাঁ তোমার জগৎ শেখ, ওরা তোমার তামা, হ্যাঁ গঙ্গা, তোমার তুলসী পাতা, এগুলো ছুঁয়ে তারা শপথ করছিল। তো প্রতিজ্ঞা করছিল, প্রতিজ্ঞা করার পরে আজকে দিনের বেলা তারা প্রতিজ্ঞা করছে, রাতের বেলা ওই বাটফারেরা আবার গেছে মিরনের আবাসে। হু ইজ দিস মিরন? মিরন হচ্ছে মীর জাফরের ছেলে মিরন। এই মিরনের আবাসে তারা গেছে, মিরনের আবাসে তারা আবার বৈঠক করছে। ওই বৈঠকে কারা আসছে? ওই বৈঠকে নারীদের ছদ্মবেশে, রমণীর ছদ্মবেশে আসছে কে? ওয়াটস এবং ক্লাইভ। এই ওয়াটস এবং ক্লাইভ কে? ক্লাইভ ইংরেজদের নেতৃত্ব দিয়েছে, ইংরেজদের কর্নেল। এই ওয়াটস কে? এই ওয়াটস হচ্ছে আমার কাশিমবাজার কুঠির যে পরিচালক। এই দুইজন মিলে তারা আবার, তাদের তো কি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হয়েছে, তারা এই অঞ্চলে ঢুকতে পারবে না। রমণীর ছদ্মবেশে ওরা তখন এই মিরনের আবাসে আসছিল। তারা আবার ষড়যন্ত্রের বৈঠক করতেছে। ষড়যন্ত্র বৈঠক কাদের সাথে সাথে? এই মীর জাফর, উমিসাদ সবাই মিলে আবার ষড়যন্ত্র বৈঠক করতেছে। তারা ভাগ বাটোয়ারা চুক্তি করতেছে যে নবাব সিরাজউদ্দৌলাকে তো আমরা হারাবো, আমরা হারাইলে কে কত টাকা পাবো, কে ক্ষমতা পাবো, এই ভাগ বাটোয়ারা চুক্তিগুলা এরা আবার তখন করতেছিল। আসো তো এই ভাগ বাটোয়ারা চুক্তিটা আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি যে এই ভাগ বাটোয়ারা চুক্তিটা কেমন চুক্তি। এই ভাগ বাটোয়ারা চুক্তিটা কেমন চুক্তি? তারা ভাগ বাটোয়ারা চুক্তিটা করেছিল, তারা ভাগ বাটোয়ারা চুক্তিটা করছিল কেমন, যে যুদ্ধে সিরাজউদ্দৌলার পতন হলে কোম্পানি পাবে 1 কোটি টাকা। মানে এই যে তোমার ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যুদ্ধে যদি সিরাজউদ্দৌলার তোমার কি হয়, কি বলতো, যারা যারা যুদ্ধে সিরাজউদ্দৌলা যদি পতন হয় কোম্পানি পাবে 1 কোটি টাকা। কলকাতার বাসিন্দারা ক্ষতিপূরণ পাবে 70 লক্ষ টাকা। কলকাতার বাসিন্দা যারা ক্ষতিপূরণ হবে ওরা পাবে ক্ষতিপূরণ বাবদ 70 লক্ষ টাকা। ক্লাইভ সাহেব পাবেন 10 লক্ষ টাকা। ক্লাইভ ইংরেজের কর্নেল, সে চিন্তা করো 1947 সালে 10 লাখ টাকা, এই যুগের কয় হাজার কোটি টাকা, জাস্ট ইমাজিন করো, 10 লক্ষ টাকা পাবে। এই দলিল অনুসারে সিপো সালার শুধু মস্তদে বসবেন কিন্তু রাজ্য চালাবেন কোম্পানি। সিপো সালার কে? তোমার কে? ওই যে বাটফার, আরে বিশ্বাসঘাতক মীর জাফর, সে তোমার কি মস্তদ চালাবেন, জাস্ট সিংহাসনে বসবেন, মস্তদে বসবেন, কিন্তু মস্তদ চালাবে কে? রাজ্য চালাবে কে? কোম্পানি। এই ভাগ বাটোয়ারা চুক্তি তারা করে। আসো এরপরে ভাগ বাটোয়ারা চুক্তি তারা কমপ্লিট করতে, আসো এরপরে এবার ফাইনালি তোমার যুদ্ধ হবে আমার নবাবের সাথে ইংরেজদের যুদ্ধ হবে তোমার 1757 সালে। হ্যাঁ, ইংরেজদের সাথে নবাবের যুদ্ধ হবে কত সালে? 1757 সালে 23 জুন। এখন নবাবের সৈন্যবাহিনী কত? নবাবের সৈন্য ছিল কত? 50,000-এরও বেশি। নবাবের সৈন্য কত? 50,000-এরও বেশি। ইংরেজদের সৈন্য কত? মাত্র 3,000। চিন্তা করো, কোথায় 50,000, কোথায় 3,000। নবাবের সৈন্য 50,000-এরও বেশি, ইংরেজদের সৈন্য মাত্র 3,000। নবাবের কামান সংখ্যা কত? 50-এরও বেশি। কামান মানে কি? ডিক্সিয়া। নবাবের কামান সংখ্যা তো 50-এরও বেশি, আর ইংরেজদের কামান মাত্র 10টা কামান। এই দিয়ে আজকে যুদ্ধ হবে 1757 সালের 23 জুন পলাশীর প্রান্তরে, পলাশীর যুদ্ধক্ষেত্রে যুদ্ধ হবে। আসো এখন যুদ্ধের এক পর্যায়ে যুদ্ধটা কেমন ছিল আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু। যুদ্ধের চিত্র ছিল এই, মনে করো তোমার পলাশীর প্রান্তর, ক্লাস মোটামুটি শেষের দিকে, এই মনে করো তোমার
তোমার কি পলাশির প্রান্তর, পলাশির প্রান্তর হচ্ছে এটা। এইদিকে তোমার নবাবের বাহিনী, এইদিকে তোমার নবাব, এইদিকে তোমার ইংরেজদের বাহিনী। এই নবাবের বাহিনীর মধ্যে, এই নবাবের বাহিনীর মধ্যে নবাবকে তোমার মোটামুটি এই জায়গাটা তোমার বেষ্টনী দিয়ে রাখছে তোমার মোহনলাল মীরমর্দন, সরি নবাবের এই পাশ পুরোটা তোমার মীর জাফর বিশাল সৈন্য নিয়ে তোমার বেষ্টনী দিয়ে রাখছে। আর এই জায়গাতে মোহনলাল একদিকে যুদ্ধ করতেছে, মীর মর্দানরা একদিকে যুদ্ধ করতেছে। যখন তোমার যুদ্ধ শুরু হয়ে গেছে, মীর মর্দান মোহনলাল দুইজনে দুই দিক দিয়া এই আমার ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে। তোমার যুদ্ধ করতে করতে এক পর্যায়ে ভালো যুদ্ধ করছে, কিন্তু এই যে মাঝ বরাবর বিশাল সৈন্য নিয়ে কে দাঁড়াইছে, মীর জাফর বেঈমান, সে তোমার যুদ্ধ করে নাই, চুপচাপ দাঁড়িয়ে আছে, কাউকে যুদ্ধ করে আদেশ দিচ্ছে না, সেনাপতির আদেশ ছাড়া কেউ যুদ্ধ করতে পারবে না। তখন একটা পর্যায়ে মীর মর্দান মোহনলাল বারবার বলতেছে, হুজুর নবাব, আপনার প্রধান বিশ্বাসঘাতক সেনাপতি সে যুদ্ধ করতেছে না, তার জন্য আমাদের মোটামুটি গোলাগুলি সব শেষ, সে যদি যুদ্ধ না করে আজকে আমাদের সবাইকে এখানে নাকানো চুবানি খেয়ে মারা যেতে হবে কেন তোমাদের। এরপরে তোমার নবাব মীর জাফর কাটাইছে, মীর জাফর কি হয়েছে তোমার, যুদ্ধ করো না কেন বেঈমান। তখন মীর জাফর বলছে, এই নবাব, সেনাপতি তুই নাকি আমি, সেনাপতি তুই নাকি আমি, তুই সেনাপতি, তাহলে সেনাপতি আমি, আমার কাজ করতে দে, বেশি তিরিং করবি এখনই চলে যাব। তার কথা শুনে নবাবের আর কোনো কথা নাই। এরপরে একটা পরে যখন এই যে মীর জাফর যখন বেইমানি করছিল, এদিকে মীর মর্দান মোহনলাল যুদ্ধ করার এক পর্যায়ে বৃষ্টি চলে আসছিল, ওদের কামান টামান গোলা সব ভিজে যায়। তখন এর পরবর্তীতে তোমার এই ইংরেজরা আক্রমণ করে, কিন্তু এই নবাব আচ্ছা একটু এক্সট্রিমলি সরি, আমাদের কারেন্ট একটু জাস্ট একটা মিনিট অপেক্ষা করো, কারেন্ট চলে গেছে, আমি ইনস্ট্যান্ট কারেন্ট টানাই দিচ্ছি, জাস্ট 1 মিনিট লাগবে কেমন। সো ভাগ্য খারাপ বলে যা হয়, দেখো লাইভ চলে কিনা দিয়ে, জাস্ট 1 মিনিট, জাস্ট একটা মিনিট অপেক্ষা করে 1 মিনিটের মধ্যেই, জাস্ট 1 মিনিটের মধ্যে আমাদের কারেন্টটা চলে আসবে, জাস্ট একটা মিনিট অপেক্ষা করো কেমন সবাই, একটু জাস্ট একটা মিনিট। কারেন্টটা আমাদের চলে গেছে, সো আমি কারেন্ট আনার ব্যবস্থা করতেছি, 1 মিনিটের মধ্যে তোমার কারেন্টটা চলে আসবে। সো একটু জাস্ট অপেক্ষা করো, আমাদের নাটকের মোটামুটি অনেকটা অংশ পর্যন্ত আমরা আসছি। সো এইটুকু অংশ কমপ্লিট হলে আমার মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। ওকে, সো একটু ওই মোবাইলটা আমার দেও। আচ্ছা, এটা হচ্ছে তোমার মীর জাফরের মতো বেইমানি হয়ে গেছে আর কি, বুঝছো, কারেন্ট আজকের তোমাদের ভবিষ্যতের মতো অন্ধকারে। আমি এখানে ভাই আছি, জাস্ট একটা মিনিট অপেক্ষা কর, কারেন্টটা এখনই চলে আসবে, জাস্ট 1 মিনিট ওয়েট সবাই। লাইভ চলে না এখনো, স্লো কানেকশন। ওকে, হ্যালো বাচ্চারা, হ্যালো 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 হ্যালো, এখন ঠিক আছে কিনা দেখো তো। এই বাচ্চারা, হ্যালো 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 হ্যালো। 1 মিনিটের জন্য কারণটা আমাদের সাথে একটু দুষ্টামি করছিল। ওকে, আচ্ছা জাস্ট আমি একটু সব অন হোক, বোর্ড টোড সব অন হোক। ওকে, জাস্ট 1 মিনিট একটা ব্রেক ছিল মনে করো। এই তো ভবিষ্যৎ আবার আলোকিত হয়ে গেছে কেমন। দাঁড়ো জাস্ট 1 মিনিট। আচ্ছা আচ্ছা, আমি একটু দেখতেছি, জাস্ট একটু 1 মিনিট অপেক্ষা করো কেমন। আমি একটু দেখি ওয়াইফাইটা ঠিকভাবে আসছে কিনা, জাস্ট 1 মিনিট, আমার একটু সব ঠিক করতে 1 মিনিট সময় দাও। আচ্ছা ওকে ভাই, জাস্ট 1 মিনিট, আমি জাস্ট একটু ওয়াইফাইটা কানেক্ট করতেছি কেমন। একটু হয়তো নেটওয়ার্ক আবার 10 সেকেন্ডের জন্য ডিস্টার্ব দিবে ভাই, জাস্ট ওয়াইফাইটা কানেক্ট করি। ওকে, ওকে ওকে ওকে, এখন সবকিছু ওকে আছে। ওকে, এটা একটু ঠিক করো তো, এই কিসের মধ্যে লাগছে। ওকে ওকে, এসিটা দাও। ওকে বাচ্চারা, চলে ঠিক আছে সবকিছু। ওকে, চলে এসেছে চলে এসেছে, আসো তাহলে আমরা আবার আমাদের যুদ্ধক্ষেত্রের মধ্যে ফিরে যাই। সবাই ফিরে গেছো, লক্ষ্মী ছেলে মেয়েরা সবাই আমরা ফিরে গেছি। সবাইকে আমরা ফিরে গেছি, দেখি তো আমি একটু জাস্ট লাইভের মধ্যে ঢুকি। ওকে 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 ওকে, এখন সবকিছু ওকে, সবকিছু ওকে 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 ওকে। আচ্ছা দিদার একদম ঢুকে আসো, নাহলে একদম মাইনাস দিয়ে শুটিয়ে লাল হয়ে যাব। ক্যাশ আছে না?
কার্ডে ঢুকে আসো। আর নাই? তোমার কাছে টাকা আছে? দুজনে যাও, দুজনে যাও, যেভাবে হোক এখন ঢুকো, নাহলে হয়ে যাবে আর্লি করে। আর্লি, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা আমরা ছিলাম হচ্ছে তোমার কোন জায়গার মধ্যে? আসো, আমরা ছিলাম হচ্ছে আমাদের যুদ্ধক্ষেত্রে, আমরা ছিলাম হচ্ছে আমাদের যুদ্ধক্ষেত্রে। চলো তাহলে আমরা এখন যুদ্ধক্ষেত্রের কাহিনীটা আমরা জানি, আমরা এখন যুদ্ধক্ষেত্রের মধ্যে যাবো। দেখো যুদ্ধক্ষেত্রের কাহিনীটা কি? যুদ্ধক্ষেত্রের কাহিনী ছিল 1757 সালের 23শে জুন যুদ্ধের আয়োজন হয়। তাহলে তোমাদেরকে বলছিলাম যে মীর জাফর বেইমানি করছিল, যুদ্ধক্ষেত্রের মধ্যে বেইমানি করছিল, যেই বেইমানিটা এখন কারেন্ট আমাদের সাথে করছিল। আসো এখন তোমাদেরকে দেখাচ্ছি, এই যে তোমার মীর জাফর যে বেইমানি করছিল ওই যুদ্ধক্ষেত্রের অবস্থাটা একটু তোমাদেরকে দেখাচ্ছি, তাহলে তোমরা মোটামুটি যুদ্ধক্ষেত্রের অবস্থাটা বুঝতে পারবা। একটু সময় মনোযোগ দিয়ে দেখবো যে যুদ্ধক্ষেত্রে একের পর এক কি হয়েছিল। আমরা একটু যুদ্ধক্ষেত্রের অবস্থাটা এখন একটু সবাই দেখবো, আমরা সবাই এখন যুদ্ধক্ষেত্রের অবস্থাটা দেখবো। এই জায়গা থেকে আমি আবার বলছি পরীক্ষাতে প্রশ্ন আসবে, আমি যুদ্ধক্ষেত্রের অবস্থাটা দেখাচ্ছি যে এই জায়গাগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। জায়গাটা তোমাদেরকে আমি কেন দেখাইছি একটু তোমাদেরকে বলি। দেখো এই যুদ্ধক্ষেত্রের মধ্যে আমরা দেখছি যে মীর জাফর কিভাবে বেইমানি করছে, সে সিরাজউদ্দৌলার মুখে মুখে তর্ক করে সে ওই দিন যুদ্ধ করে নাই। যার কারণে আমরা প্রথমেই দেখছি যে ওই যে বার্তাবাহক যেটা আসছে প্রথমে বলছিল সেনাপতি নওয়াব সিং ঘায়েল হয়ে গেছে। তাহলে মাথায় থাকবে যে প্রথমে কার কথা আসছিল? প্রথমে মারা গেছে কিডা? প্রথমে মারা গেছে তোমার কি? প্রথমে মারা গেছে সেনাপতি নওয়াব সিং। পরীক্ষাতে আসতে পারে যে ওই যুদ্ধক্ষেত্রে নবাবের পক্ষে প্রথমে কি মারা গেছে? প্রথমে মারা গেছে সেনাপতি নওয়াব ঘায়েল হয়েছে। এরপরে সেনাপতি নওয়াব ঘায়েল হওয়ার পরে কার মৃত্যু সংবাদ আছে? সেনাপতি বদ্রি আলী খা। মাথায় রাখবো নওয়াবের পরে বদ্রি আলী আসছে। ওই বদ্রি আলী খার পরে কার কথা আসছে? তখন মারা গেছে মীর মর্দান, যেটা আমরা মাত্র দেখতে পাইছি, যেটা আমরা মাত্র দেখছি মীর মর্দান ওই যুদ্ধক্ষেত্রে মারা গেছে। যখন তোমার মীর মর্দানও মারা গেছে তখন এই সিরাজউদ্দৌলা সে নিজে তখন অস্ত্র নিয়ে দাঁড়াইছে যে আমি নবাব সিরাজউদ্দৌলা এখন এমন কোন যুদ্ধে, আমি যতগুলো যুদ্ধে তোমার অংশগ্রহণ করেছি এমন কোন যুদ্ধ হয় নাই যেই যুদ্ধ আমি সিরাজ জয়ী হই নাই, আজকে আমি ইনশাআল্লাহ জয় নিয়ে বাড়ি ফিরবো। সিরাজ নিজেই তখন যুদ্ধ করার জন্য তৈরি হয়েছে। এমনই সময় আসছে তোমারকে মীর মর্দান মারা গেছে, মোহনলাল আসছে, নবাব না না নবাব না, পলাশির যুদ্ধ এখানেই শেষ, আপনি আজকে আর যুদ্ধক্ষেত্রে যাবেন না, বরঞ্চ আপনি তখন মুর্শিদাবাদে ফিরে যান। আপনি মুর্শিদাবাদে ফিরে যান। বলে কেন? কেন মুর্শিদাবাদে ফিরে যাব? বলে আপনি মুর্শিদাবাদে ফিরে যান, আপনি সৈন্য সংগ্রহ করুন, আমি মোহনলাল বেঁচে থাকতে এই বাংলার স্বাধীনতাকে অস্ত যেতে দেব না। আমি মোহনলাল আমার শেষ যুদ্ধ এই পলাশিতে হবে ইংরেজদের বিরুদ্ধে, হয়তো ওরা বাঁচবে না, আমি মোহনলাল বাঁচবো, আমার নেতৃত্বে যুদ্ধ হবে, এখানে কেউ কারো দরকার না, আমি যুদ্ধ করব। এক পর্যায়ে তোমার মোটামুটি মোহনলাল যুদ্ধ করে। পরবর্তীতে এই মোহনলাল আর যুদ্ধ কন্টিনিউ করতে পারে নাই। এরপরে মারা গেছে তোমার নারায়ণ সিং মারা গেছে। এরপরে যখন যুদ্ধ মোটামুটি পরাজয়ের ইয়েতে মোহনলালকে তখন বন্দী করা হয়েছে, তাকে হত্যা করা হয়নি, সাথে সাথে মোহনলালকে বন্দী করা হয়েছে, বন্দী করে তাকে নিয়ে গেছে। এর পরবর্তীতে অদৃষ্টের পরিহাস, ভাগ্যের নির্মম পরিহাস, এই নবাব সিরাজউদ্দৌলা এরপর তখন গেছে কোথায়? নবাব সিরাজউদ্দৌলা তখন গেছে 1757 সালের 25শে জুন 23শে জুন যুদ্ধ হয়েছে। 1757 সালের 23শে জুন যুদ্ধ হয়েছে। 25শে জুন নবাব সিরাজউদ্দৌলা মুর্শিদাবাদ নবাবের দরবারে ফিরে গেছে। নবাবের দরবারে তখন মুর্শিদাবাদ ফিরে গেছে। নবাব ওখানে দেখতেছে কোনো মানুষ নাই, কোনো সৈন্য নাই। নবাব সবাইকে ডাক দিছে, দেখেন পলাশির প্রান্তরে যুদ্ধ হয় নাই, আপনাদের সেনাপতিরা ওরা বেইমানি করছে, ওরা ইংরেজদের সাথে গোপনে চুক্তি করছে, বাংলার স্বাধীনতা শেষ হয়ে গেছে, আসুন সবাই মিলে আমরা যুদ্ধ করব, সবাই মিলে আমরা এই বাংলাকে আবার আমরা পুনরুজ্জীবিত করব। এমনই সময় বার্তা আসছে, হুজুর সেনাপতি মোহনলালকে আটক করা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে, সেনাপতি মোহনলালকে হত্যা করা হয়েছে, আটক করা হয়েছে। যখনই শুনছে দুই সেনাপতির এক সেনাপতিও নাই, সবাই তখন দরবার ছেড়ে চলে গেছে। সিরাজউদ্দৌলা সবাইকে বলছিল আপনারা দাঁড়ান, আপনাদেরকে যুদ্ধ নীতিতে আমি দেব, আমি সিরাজ দিব, আমি সিরাজ আলীবর্দীকে আমার নানার সাথে যুদ্ধ গেছি, এমন কোন যুদ্ধ নেই যেই যুদ্ধে আমি পরাজয় বরণ করছি, প্রত্যেকটা যুদ্ধে আমি জয় হয়েছি, আমি যুদ্ধ করব, আপনারা সবাই দাঁড়ান। কেউ তখন দাঁড়ায়নি, বরঞ্চ সবাই তখন সিরাজউদ্দৌলাকে ছেড়ে চলে গেছে। এক পর্যায়ে গোটা মুর্শিদাবাদ দরবারে একটা পশু পাখিও নাই। ইভেন এই মানুষগুলা কোন মানুষ তুমি জানো? অনেক মানুষ সিরাজউদ্দৌলা থেকে বলছিল আমাদেরকে টাকা দেন, আমরা আপনার জন্য সৈন্য সামগ্রী নিয়ে আসবো। কত বড় বাটফার! এই নবাব সিরাজউদ্দৌলা শ্বশুর মির্জা ইরিস খাঁ, সে তোমার সিরাজ থেকে টাকা নিছে,
টাকা নিয়ে এসে ভাগি পালাই গেছে। গোটা দারাজ দরবার ফাঁকা, একটা মানুষ নাই, কোনো কানাকড়ি নেই, কোনো মানুষ নাই, না আছে কোনো সৈন্য, না আছে কোনো মানুষ, না আছে কোনো প্রজা, কেউ আজ নবাবের পক্ষে নাই। নবাব রাজ দরবার একা দাঁড়াই আছে, হাতলটা ধরে দাঁড়াই আছে। এমনই সময় লক্ষ্য করে পিছন থেকে তার কাঁধের মধ্যে হাত দিছে। কে কে আসছে? তখনই দেখতেছে তার একমাত্র স্ত্রী লুৎফুন্নেসা আসছে। তখন সে লুৎফাকে বলছে, লুৎফা, গোটা দুনিয়া আজকে আমি সিরাজকে ছেড়ে চলে গেছে। আজকে লুৎফা, এই মুর্শিদাবাদ দরবার, আমি নবাবের দরবার, এক সময় লোকারণ্য ছিল, প্রজায় তোমার গোটা মুর্শিদাবাদ দরবার কাঁপতো আমার হুঙ্কারে। আজকে সবাই আমাকে ছেড়ে চলে গেছে। তুমি কি যাবা লুৎফা? তুমিও কি ছেড়ে চলে যাবা? যাইতে পারো। তোমার বাবা ছেড়ে চলে গেছে, তুমি কি যাইতে পারো? তুমি কি চলে যেতে পারো? তখন লুৎফুন্নেসা বলছিল, না, আমি তোমাকে ছেড়ে যাব না। তখন বলছিল, লুৎফা, নিজেকে দেখে রাখিও, আমি চলছি। বলে, কোথায় যাচ্ছ? বলে, আমি পাটনায় যাব, আমার বন্ধুর কাছে যাব। আমার বন্ধুর কাছে গিয়ে আমি সৈন্য সামগ্রী আমি সৈন্য সংগ্রহ করে আবার আমি যুদ্ধ করব, এই বাংলার স্বাধীনতা আমি কেড়ে আনবো। তখন লুৎফুন্নেসা বলছিল, না নবাব, আমি আপনাকে একা যেতে দিব না, আমি আপনাকে একা যেতে দিব না, আমি আপনার সঙ্গে যাব। লুৎফুন্নেসা তখন বলছিল, না, আমি যাব আপনার সঙ্গে, আমি বাংলার নবাবকে শত্রুর মুখে এইভাবে আমি একা যেতে দিব না। চিন্তা করো, যে এই মুহূর্তে বাপ তার মেয়েকে ছেড়ে চলে গেছে, মির জেরিস খা তার কন্যা লুৎফুন্নেসাকে ছেড়ে চলে গেছে নিজের প্রাণ বাঁচানোর জন্য, বাপ তার মেয়ের চিন্তা করেনি। ওই মুহূর্তে লুৎফুন্নেসা বলছিল, নবাব, আমি আপনাকে একা যেতে দেব না, না, আমি আপনাকে একা যেতে দেব না, আমি আপনার সঙ্গে যাব। সিরাজ তখন বলছিল, মানুষের দৃষ্টি থেকে চোরের মতো পালিয়ে পালিয়ে আমাকে পথ চলতে হবে লুৎফা, আমি নবাব, আমি বাংলার নবাব, মানুষের দৃষ্টি থেকে এখন আমাকে পালাই চোরের মতো আমাকে প্রতিটা কাইট পালাতে হবে। এখন আমি আর নবাব নেই, আমি এখন চোর হয়ে গেছি। সেই কষ্ট তুমি সইতে পারবে না লুৎফা। তুমি যখন দেখবা তোমার নবাব সিরাজ, যে সারা জীবন নবাবই করে আসছে, ওই নবাব আজকে যখন চোরের মতো পলাই চলবে, লুৎফা, তুমি এই দৃশ্য দেখে সইতে পারবা না। লুৎফা, তুমি যাইও না, তোমার যাওয়ার দরকার নেই, তুমি এখানেই থাকো। তখন লুৎফুন্নেসা বলছিল, পারবো, আমাকে পারতেই হবে, আমি পারবো, আমাকে পারতেই হবে। বাংলার নবাব যখন পরের সাহায্যের আশা লালাইতো, তখন আমার কিসের তো অহংকার? আমার নবাব, বাংলার নবাব যখন অন্যের সাহায্যের জন্য লালাইতো, আমি লুৎফার কিসের তো অহংকার, কিসের তো দেমাগ আমার? মৃত্যু যখন আমার স্বামীকে কুকুরের মতো তাড়া করে ফিরছে, তখন আমার কিসের কষ্ট? আমার স্বামীর পিছনে মৃত্যু যখন এতই তাড়া, তখন আমার আর কিসের অহংকার, কিসের আমার আর কষ্ট? আমার স্বামীর থেকে বেশি কিছু আমার কাছে কি আর কিছু আছে? আমার জীবনের থেকেও আমার স্বামীকে, আমার জীবন থেকে, আমার জীবনকে আমার স্বামীর থেকেও বেশি না। তখন বলছিল, না, আমি যাব আপনার সঙ্গে, আমি যাব আপনার সঙ্গে। তখন বলছিল, ঠিক আছে লুৎফা, যাইও। তখন ওই মুহূর্তে তোমার সিরাজউদ্দৌলা আর লুৎফুন্নেসা মুর্শিদাবাদ দরবারে দাঁড়াই আছে। কোনো মশা নাই, কোনো মাসি নাই। তার মা আমিনা বেগমে ছিল সম্ভবত, যদিও বইতে আমরা আমিনা বেগমের কথা পাই নাই। বাট এই দুইটা মানুষ পরবর্তীতে চলে গেছে। ওই দৃশ্যটা কত নির্মম দৃশ্য। তখন তারা সৈন্য সংগ্রহের উদ্দেশ্যে তারা এই দরবার তখন তারা ত্যাগ করে, রাজ দরবারে না আছে কোনো মশা, না আছে কোনো মাছি। ওই দৃশ্যটা একটু তোমাদেরকে দেখাচ্ছি। এই নবাব সিরাজউদ্দৌলা তখন তার স্ত্রী লুৎফুন্নেসাকে নিয়ে তখন তারা পাটনায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিছে। এক পর্যায়ে যখন তারা তোমার কি বলে ভগবান গোলায় সম্ভবত তারা গেছে, ওখানে পৌঁছাইছে। ওখানে পৌঁছানোর পরে খাবার খাওয়ার জন্য একটু নামছিল, ওখানে মীর কাসেমের হাতে তারা বন্দী হয়ে গেছে। তখন নবাবকে নিয়ে গেছে মুর্শিদাবাদ দরবারে, এবং নবাবের স্ত্রী লুৎফুন্নেসা তাকে আটক করে রাখা হয়েছিল। পরবর্তী তাকে ঢাকায় পাঠানো হয়। তো এরপরে নবাবকে যখন পাঠানো হয়েছে, নবাবকে যখন আটক করা হয়েছে, তখন নবাবকে নিয়ে আসছে তোমার মুর্শিদাবাদ দরবারে। যেই মুর্শিদাবাদ ছিল তোমার নবাব সিরাজউদ্দৌলার দরবার, ওই দরবারটা এখন আর নবাব সিরাজউদ্দৌলার দরবার নাই। 27শে জুনও নবাব সিরাজের দরবার ছিল, আজ 29শে জুন এটার সিরাজের দরবার লেখা নাই, লেখছে মীর জাফরের দরবার। তখন মীর জাফর সে তোমার দাঁড়াই আছে, সে তোমার একটা চেয়ারের মধ্যে তোমার সিংহাসনের সাথে দাঁড়াই আছে। দাঁড়াইয়া সে সিংহাসনে বসে না, সে সিংহাসনে বসে না, সে তোমার দাঁড়াই আছে এইভাবে। তখন ক্লাইভ আসছিল, ক্লাইভ এসে বলতেছে, এই এই ইনি কি নবাব নাকি ফকির, ইনি কি নবাব নাকি ফকির, এভাবে দাঁড়াই আছে কেন? তখন মীর জাফর বলছিল, মীর জাফর তখন কি বলছিল, মীর জাফর বেঈমান নয় ক্লাইভ সাহেব, মীর জাফর বেঈমান নয়। সে মীর জাফর বলতেছে, আমি আমার ক্লাইভ আব্বার হাত ধরে মসনদে বসবো, আমি মীর জাফর, এই ক্লাইভ আমাকে ক্ষমতায় বসাইছে, আমি মীর জাফর বেঈমান নয়, আমি আমার ক্লাইভ আব্বার হাত ধরে আমি কোথায় বসবো, মসনদে বসবো। এরপরে জাস্ট এই চিত্রটা তোমাদেরকে দেখাচ্ছি, এই জায়গার চিত্রটা কেমন।
এরপরে তখন এই মীর জাফর, তখন আর দরবার নবাবের দরবার নাই, তখন দরবার হয়ে গেছে মীর জাফরের দরবার। এরপরে বাংলার নবাবকে তখন আটক করে বাংলার নবাবকে তখন নিয়ে আসছে কোথায়? বাংলার নবাবকে তখন নিয়ে আসছে 1757 সালের 29শে জুন, যখন মীর জাফর তোমার এই দরবারে বসছে, যখন তোমার নবাব সিরাজউদ্দৌলাকে যখন আটক করা হয়েছে, ভগবান গোলায় বন্দী করা হয়েছে, মীর কাসেমের নেতৃত্বে বন্দী করা হয়েছে, তখন এই বাংলার নবাব তখন 1757 সালের 2রা জুলাই নিয়ে আসছে তাকে জাফরগঞ্জের কয়েদখানা, যেই কয়েদখানার মধ্যে এতদিন নবাব সিরাজউদ্দৌলা অত্যাচারীদেরকে রাখতো, অপরাধীদেরকে রাখতো, তার নিজের কয়েদখানা, নিজের জেলখানার মধ্যে আজকে নবাব সিরাজউদ্দৌলাকে বন্দী করে রাখা হয়েছে। 1757 সালের জুলাই মাসের 2 তারিখ, 2রা জুলাই, এই তোমার কি করছে, তোমার কাকে রাখা হয়েছে? নবাব সিরাজউদ্দৌলাকে এই জায়গার মধ্যে রাখা হয়েছে। এরপরে এবার তোমার মীর জাফর তো তোমার তখন রাজা, তোমার ক্লাইভ তখন বলতেছে যে বাংলার নবাবকে যদি বাঁচিয়ে রাখেন তাহলে বাংলার মানুষ হয়তোবা আবার যুদ্ধের জন্য ফেটে পড়বে, আবার তারা যখন জানতে পারবে আমাদের নবাব এই জায়গাতে বন্দী অবস্থা আছে, তখন তারা হয়তোবা আবারও ফুঁসিয়ে উঠবে। তো বাংলার নবাবকে মারতে হবে। কে বলছিল? ক্লাইভ বলছিল। তো তখন ক্লাইভ বলছে কাকে? ক্লাইভ বলছে মিরনকে। তখন এই যে তখন রাজা মীর জাফর তখন বলছে না, আমি এই আদেশ দিতে পারবো না, যতই হোক সে আমার রাজা ছিল, আমি আদেশ দিতে পারবো না। এরপরে মিরনকে বলছে, মিরনও পুরোপুরি রাজি না, মিরনও বলছে রাজি কিছুটা। ক্লাইভ তখন মিরনকে বলছিল, মিরন তুমি কাকে ভালোবাসো? ক্লাইভ তখন মিরনকে বলছিল, মিরন তুমি কাকে ভালোবাসো? বলে লুৎফুন্নেসাকে ভালোবাসি। মিরন আবার লুৎফাকে ভালোবাসে। ক্লাইভ বলতেছে, মিরন তুমি কাকে ভালোবাসো? বলে আমি লুৎফাকে ভালোবাসি। কয় তুমি কি লুৎফাকে পেতে চাও? বলে চাই। তাহলে লুৎফার যে স্বামী সিরাজ, এই সিরাজকে তুমি হত্যা করো, তোমার পথের কাটা যদি ক্লিয়ার হয়ে যায় তখন তুমি অটোমেটিক লুৎফাকে তুমি পাবা। আসলেই হ্যাঁ। তাহলে হত্যা করো সিরাজকে। কিভাবে হত্যা করবো? তখন এই মিরন জিজ্ঞেস করেছে মোহাম্মদী বেগ তুমি কি পারবে সিরাজকে হত্যা করতে? আমি পারবো। কত টাকা চাই? 10,000 টাকা। অগ্রিম কত লাগবে? 5,000 টাকা। 5,000 টাকা অগ্রিম নিয়া এই মোহাম্মদী বেগ তখন চলে গেছে জাফরগঞ্জের কায়েদখানায়। মিরন এবং মোহাম্মদী বেগ দুজন একসাথে তোমার জাফরগঞ্জের কয়েদখানার মধ্যে তখন ঢুকছে। কেন? সিরাজউদ্দৌলার কাছে হত্যা করবে। যখন তোমার মোহাম্মদী বেগ এবং মিরন যখন জাফরগঞ্জের কয়েদখানাতে যখন ঢুকার পরে সিরাজউদ্দৌলা দেখে বলছে, মিরন তুমি এখানে? হ্যাঁ। আজকে তোমার হত্যা করা হবে। আদেশ কে দিয়েছে? রাজা আদেশ, নবাব আদেশ দিয়েছে। আমাকে আদেশপত্র দেখাও। কোনো হত্যার আসামিকে তার আদেশপত্র দেখানো হয় না। এই বলে হত্যা করবে কে? এই বলে মোহাম্মদী বেগ একটা লাঠি নিয়ে আসতেছে। তখন নবাব সিরাজউদ্দৌলা মোহাম্মদী বেগকে বলতেছে, মোহাম্মদী বেগ তুমি আমাকে হত্যা করবে? মোহাম্মদী বেগ তুমি আমাকে চিনো না? আমি কে? তুমি কি সিরাজকে ভুলে গেছো? মোহাম্মদী বেগ তুমি কি ছোটবেলার কথা ভুলে গেছো? মোহাম্মদী বেগ তুমি ওই ছেলেটা ছিলা যার মা ছিল না, যার বাবা ছিল না, যে ছেলে এতিম। তোমার মাও ছিল না, তোমার বাবাও ছিল না, তুমি ছিলে এতিম। মোহাম্মদী বেগ তোমাকে আমার বাবা মা মানুষ করেছে। আমি সিরাজ যেই ঘরে ঘুমিয়েছি তুমি মোহাম্মদী বেগ সেই ঘরে ঘুমাইছো। আমি সিরাজ যেই পাত্রে ভাত খাইছি তুমি সিরাজ ওই পাত্রে, তুমি মোহাম্মদী বেগ ওই পাত্রে ভাত খাইছো। আমি সিরাজ যেই দরবারে থাকছে তুমি ওই দরবারে থাকছো। আমি সিরাজ যেই পুকুরে গোসল করছি তুমি মোহাম্মদী বেগ ওই পুকুরে গোসল করছো। যেই পাত্রে ভাত খাইছি তুমি ওই পাত্রে ভাত খাইছো। যেই খাটে আমি সিরাজ ঘুমাইছি ওই পাটে তুমি মোহাম্মদী বেগ ঘুমাইছো। মোহাম্মদী বেগ তুমি ভুলে গেছো? তোমার এতিম, তুমি যখন ছোট ছিলা তোমার বাপ মা ছিল না মোহাম্মদী বেগ। আমার বাপ মা তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছে মোহাম্মদী বেগ। তুমি সেই বাপ মায়ের সন্তান, তুমি সিরাজকে হত্যা করো না মোহাম্মদী বেগ। আমাকে মীর জাফর হত্যা করুক আমার দুঃখ থাকবে না, আমাকে মিরন হত্যা করুক আমার দুঃখ থাকবে না, আমাকে ইংরেজরা হত্যা করুক আমার দুঃখ থাকবে না, কিন্তু মোহাম্মদী বেগ তুমি আমার আপন ভাইয়ের মতো। আমার মা বাবা তোমাকে মানুষ করেছে, আমার মা বাবা, তুমি আমার ভাইয়ের মতো মোহাম্মদী বেগ। একসাথে ছোট থেকে আমরা বড় হয়েছি। মোহাম্মদী বেগ তুমি আমাকে হত্যা করবে? তখন মোহাম্মদী বেগ, কে শুনে কার কথা, চোরে শুনে না ধর্মের কাহিনী। মোহাম্মদী বেগ তখন একটা লাঠি নিয়া, তোমার এরকম একটা লাঠি নিয়ে আসতেছে এরকম একটা লাঠি নিয়ে নবাব তখন পিছাচ্ছে এক পর্যায়ে সে দেওয়াল পর্যন্ত চলে গেছে। এরপরে সেভাবে বলতেছে যে মোহাম্মদী বেগ আমাকে হত্যা করিও না, আমাকে মারিও না মোহাম্মদী বেগ, আমার অন্য কেউ মারো, আমার আফসোস থাকবে না। তখন দেওয়ালের মধ্যে এইভাবে নবাব বলতেছে আমাকে মারিও না। কে শুনে কার কথা? নবাবের সাথে পিছন মোহাম্মদী বেগ এসে পিছন থেকে একটা লাঠি দিয়ে তার মাথার মধ্যে সজোরে ধূপ করে তার মাথার পিছনে আঘাত করে।
এত জোরে আঘাত করে, তুমি দেখবে একটা মানুষের, তুমি যখন মাথার সামনে দিয়ে মারবা মাথাটা রক্ত পারবে কিন্তু মাথা ফাটবে না, এখানে মারবা মাথা ফাটবে না, কিন্তু যদি মাথার পিছন দিয়ে মারো ওই মাথার খুলিটা তখন ফেটে যাবে। মোহাম্মদ ইবাক সেম জিনিসটা একটা শক্ত একটা লাঠি দিয়ে নবাব সিরাজউদ্দৌলার মাথার পিছন দিয়ে এত জোরে আঘাত করে, নবাব সিরাজউদ্দৌলা তখন থুপ করে তোমার মাটিতে পড়ে যায়। পড়ার পরে যখন দেখছে, জাস্ট মাথার মধ্যে হাত দিছে, দেখে যে মাথা থেকে তোমার ফিনকি দিয়া তোমার রক্তর মতো টকবক করে তার মাথা থেকে রক্ত বের হচ্ছে, সুতির মতো তার মাথা দিয়ে রক্ত বের হচ্ছে তার। তখন ওই মুহূর্তে মোহাম্মদ ইবাক মাটিতে এইভাবে হাত দিয়ে রাখছে, আর দেখতেছে যে তার মাথা থেকে রক্ত বের হচ্ছে, অনবরত রক্ত বের হচ্ছে। তখন ওই মুহূর্তে সিরাজউদ্দৌলা চিন্তা করতেছে, সিরাজউদ্দৌলা জানে এখন সে হত্যা করবে। সিরাজউদ্দৌলা জাস্ট ওই মুহূর্তে মাথাটা নিচু কইরা মাটির মধ্যে হাত রেখে আরেক হাত মাথার মধ্যে রাখা রক্ত দেখে বলতেছে, আল্লাহর কাছে আজকে লাখো শুকরিয়া আদায় করি, লুৎফা লুৎফা আল্লাহর কাছে আমি আজকে লাখো শুকরিয়া আদায় করি যে আমার লুৎফুন্নেসা আজকে আমার এই দুর্দিনটা দেখে নেই। আজকে আমার লুৎফা যদি দেখতো তার সিরাজকে কি নির্মম ভাবে হত্যা করা হইতেছে, সিরাজ আজকে যদি আমার লুৎফা দেখতো তার সিরাজকে কি পরিমাণ নির্মম ভাবে হত্যা করতেছে, আমার লুৎফা কখনোই সহ্য করতে পারতো না, কখনোই সহ্য করতে পারতো না। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আমার লুৎফা আমার এই দৃশ্যটা দেখে নেই। তুমি চিন্তা করো, তুমি চিন্তা করো, নবাব সিরাজউদ্দৌলাকে লাঠি দিয়ে আঘাত করা হয়েছে, নবাব সিরাজউদ্দৌলাকে লাঠি দিয়ে আঘাত করা হয়েছে, এমন পর্যায়ে নবাব সিরাজউদ্দৌলা জানে এখনই তাকে হত্যা করা হবে, এই মুহূর্তে তাকে হত্যা করা হবে। ওই মুহূর্তে নবাব সিরাজউদ্দৌলা দুনিয়ার কারো কথা চিন্তা করে নাই, না চিন্তা করছে আমার নবাবের কথা, না চিন্তা করছে আমার সাম্রাজ্যের কথা, না চিন্তা করছে কোনো মানুষের কথা, দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো কিছুর চিন্তা নবাব চিন্তা করে নাই। সে চিন্তা করছে কার কথা? ওই একটা মানুষের কথা, যে আল্লাহর কাছে আমি লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আমার এই দুর্দিন, আমার এই দুর্দশা, আমার এত কষ্ট, আজকে আমি নবাব সিরাজকে কিভাবে হত্যা করা হয়েছে এই জিনিসটা আমার লুৎফুন্নেসা দেখে নাই। তুমি চিন্তা করো, নিশ্চিত মৃত্যু, এখনই মারা যাবে, ওই মুহূর্তে গোটা দুনিয়ার কারো কথা চিন্তা করে না, চিন্তা করছে লুৎফুন্নেসা। এই লুৎফুন্নেসা কিরা? এই লুৎফুন্নেসা তার স্বামীকে কেমন ভালোবাসে। যখন লুৎফুন্নেসা, যখন নবাব সিরাজের নিশ্চিত মৃত্যু জেনেও লুৎফুন্নেসা বলছিল, নবাব আমি আপনাকে একা যাইতে দেব না, আমি আপনাকে একা যাইতে দেব না, আমি আপনার সাথে যাব। এটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা। তোমরা ভালোবাসা খুঁজোকে কল্যাণের মধ্যে, অনুভবের মধ্যে, তোমরা ভালোবাসা খুঁজো বিলাসের মধ্যে না। ভালোবাসা খুঁজতে এই সিরাজ আর লুৎফুন্নেসা দেখো, তার নিশ্চিত মৃত্যু জেনেও লুৎফুন্নেসা তাকে ছেড়ে যায় নাই। নিশ্চিত মৃত্যু এখনই মারা যাবে, এমনই সময় সিরাজ একটা মানুষের কথা তার চিন্তা করছে যে আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করি, গোটা দুনিয়াতে আর কিছু হোক বা না হোক আমার এই পরিস্থিতিটা আমার লুৎফা অ্যাটলিস্ট দেখে নেই, দেখলে হয়তো মুরগির মতো হাউমাউ করে ছটফট করতো এই দৃশ্যটা। পরবর্তীতে তখন সিরাজ যখন এইভাবে মাটিতে তোমার কি বলে হাত দিয়ে রাখছিল, এর পরবর্তীতে সিরাজ যখন মাটিতে হাত দিয়ে রাখছিল তখন পিছন থেকে মোহাম্মদ ইবাক ছুরি বের করছে, ছুরি বের করে সিরাজকে এইভাবে মাটিতে হাত দিয়ে রাখছে। তখন মোহাম্মদ ইবাক ছুরি দিয়ে তার পিঠের মধ্যে এমন জোরে জোরে এইভাবে ছুরি দিয়ে আঘাত করতেছে, একটা পর্যায়ে তোমার সিরাজউদ্দৌলার প্রাণ চলে যেতে বাধ্য হয়। সিরাজউদ্দৌলা মারা যায়, বাংলার স্বাধীনতা এখানে অস্তমিত হয়। এখানেই বাংলার স্বাধীনতা, বাংলার নবাবী এখানে অস্তমিত হয়। বাংলার সূর্য, বাংলাদেশের বাংলার স্বাধীনতা এখানে তোমার অস্তমিত হয়। এরপরে তুমি কি জানো, এই লুৎফা দিছে, লুৎফা তোমার স্বামী তো নাই, তুমি আমাকে বিয়ে করো। তখন লুৎফা কি বলছিল, আমি হাতির পিঠে চড়েছি, আমি হাতির পিঠে চড়েছি, আমি কি এখন গাধার পিঠে চড়বো? মানে সে বলছে আমি এতদিন সিরাজের মতো নবাবের পিঠের মধ্যে ছিলাম, আমি কি এখন তোর মতো গাধার পিঠে আমি চড়বো? তখন এই লুৎফুন্নেসাকে কি তার ভালোবাসা, এই লুৎফুন্নেসা দেখো নবাব সিরাজউদ্দৌলা মারা গেছে, লুৎফুন্নেসা চাইলেই চাইতে পারতো যে আমার তো সিরাজ তো এখন নাই, এখন আমি অন্য কাউকে বিয়ে করি, এখন আমি চাইলে মিরনকে বিয়ে করি, ক্ষমতা তো এখন মিরনের কাছে না, সে দুনিয়ার আর কাউকে বিয়ে করেনি। সে এই অবস্থাতে এই সিরাজউদ্দৌলাকে যেখানে কবর দেওয়া হয়েছে, এই সিরাজউদ্দৌলাকে যেখানে কবর দেওয়া হয়েছে ওই কবরের পাশে ছোট্ট একটা বাড়ি বানিয়েছে, ছোট্ট একটা বাড়ি। ওই বাড়ির মধ্যে সে আজীবন, সে তার বাকি জীবন এই কবরের পাশে, সিরাজউদ্দৌলার কবরের পাশে সে কাটাইছে। এটাকেই বলে ভালোবাসা। সিরাজ মারা গেছে, লুৎফুন্নেসা চাইলো এখন অন্য কারো কাছে চাইতে পারতো। এই ছেড়ে যাওয়া যুগের মধ্যে চাইলেও সে ছেড়ে চলে যেতে পারতো যে আমার তো এখন আর সিরাজউদ্দৌলা বেঁচে নাই, আমি অন্য কাউকে বিয়ে করি, কিন্তু না, সে তোমার ওই নবাবের শেষ যে স্মৃতিটুকু আছে, যে কবরটুকু আছে, ওই কবরের স্মৃতিটুকু নিয়ে সে আজীবন বেঁচে ছিল, যে আমি আমার আর এই দেহটাকে, আমি আমার এই লুৎফাকে আমি আমার নিজেকে আর অন্য কোনো পুরুষের কাছে বিলিয়ে দেব না। ওই নবাবের স্মৃতি নিয়ে এসে তোমার, সে চাইলেই তোমার রাজপ্রাসাদে মিরনের সাথে থাকতে পারতো, থাকে নাই। রাজপ্রাসাদে মিরনের সাথে থাকতে পারতো, সে থাকে নাই। সে থাকছে কোথায়?
ওই যে সিরাজের যে কবর ছিল ওই কবরের সাথে ছোট্ট একটা বাড়ি বানিয়ে সে তার বাকি জীবন ওইখানে কাটাইছে। এটাই হচ্ছে ভালোবাসা। এখানে তোমার নবাব সিরাজউদ্দৌলার বাংলার স্বাধীনতা অস্তমিত হয়ে যায়। এই ছিল আমাদের নবাব সিরাজউদ্দৌলা এবং লুৎফুন্নেসার কাহিনী, ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত একেই বলে। সো তুমি দেখবা এইরকম, এই যে আমি বলি না, ভালোবাসতে হলে ওই লুৎফুন্নেসাটা হোক, ভালোবাসতে হলে ওই সিরাজটা হোক। যখন ক্রান্তিকালীন মুহূর্তে সিরাজের পাশে একটা মানুষও নাই, দাঁড়াইছে কে? লুৎফা দাঁড়াইছে। সিরাজ যখন মরে যাচ্ছে যায় যে অবস্থা, দুনিয়ার কোনো মানুষের কথা তার মাথায় আসেনি, চিন্তা করতেছে লুৎফা যদি আজকের এই দৃশ্যটা দেখতা তাইলে হয়তোবা তুমি ছটপট জীবনে সহ্য করতে পারত না যে তোমার সিরাজের এই অবস্থা। আবার ওই লুৎফা সিরাজ মরে যাওয়ার পরে চাইলেই মিরনকে বিয়ে করে সুখে থাকতে পারতো, কিন্তু না সে করে নাই। সে তার বাকি জীবন সিরাজের কবরের পাশে একটা ছোট্ট একটা বাড়ি করে সে সেখানে তার জীবন যাপন করছিল। আসো, এই ছেড়ে যাওয়ার যোগে তুমি যতই ভালো হও কেউ তোমার পাশে থাকে না, কিন্তু উজ্জ্বল দৃষ্টান্ত করে গেছে আমাদের সিরাজ আর লুৎফা। এইভাবে তোমার এই দৃশ্যটা, নির্মম দৃশ্য একটু তোমাদেরকে দেখা। এই ছিল তোমার কাহিনী। সো এখানে আমাদের সিরাজের, এখন আমাদের কিছু জিনিস বাকি আছে। এই ছিল তোমাদের নবাব সিরাজের কাহিনী। সো আমরা জাস্ট একদম শেষ করে ফেলবো বাকি যে জায়গাগুলো। কেমন? আচ্ছা, আমি তোমাদেরকে বলছিলাম না একটা পর্যায়ে আমি রুমটা আটকে দিব, এতবার নানা লাগে। আচ্ছা, এই যে আমাদের মোটামুটি শেষের দিকে অঙ্ক বা দৃশ্য কয়টা আমি একটু তোমাদেরকে বলি, ভাইয়া বেশিক্ষণ পড়াবো না, জাস্ট আমরা একদম শেষের দিকে চলে আসছি। সো হ্যাঁ, এখানে বাংলার শেষ সূর্য অস্তমিত হয়। সো আমরা জাস্ট মোটামুটি আরো কয়েকজন নিয়ে আসো সবাই। মোটামুটি দেখো আমাদের অঙ্ক এবং দৃশ্য কয়টা ছিল? অঙ্ক হচ্ছে তোমার 4টা, দৃশ্য কয়টা? দৃশ্য হচ্ছে 12টা। কেমন? আমি আর বেশিক্ষণ পড়াচ্ছি না, জাস্ট এই অঙ্ক এবং দৃশ্যগুলো। অঙ্ক ছিল কয়টা? 4টা, দৃশ্য ছিল মোটামুটি 12টা। এবং এখান থেকে আরো একটা প্রশ্ন আসে, সে প্রশ্নটা কোন জায়গা থেকে? যে দৃশ্য কয়টা? দৃশ্য হচ্ছে তোমার 12টা। এই 12টা দৃশ্যের মধ্যে বলবে তোমার সিরাজ স্বয়ং উপস্থিত ছিল কয়টা দৃশ্যের মধ্যে? মাথায় রাখবা, সিরাজ উপস্থিত ছিল তোমার 12টা দৃশ্যের মধ্যে, সরি 12টা দৃশ্যের মধ্যে 8টা দৃশ্যের মধ্যে, 12টা দৃশ্যের মধ্যে তোমার 8টা দৃশ্যের মধ্যে সিরাজ স্বয়ং উপস্থিত ছিল। কেমন? এই জিনিসটা আমরা মাথায় রাখবো। এরপরে তোমার পরীক্ষা, এই যে তোমার কোন অঙ্কের কয়টা দৃশ্য, এগুলো থেকে তোমার পরীক্ষাতে প্রশ্ন আসে। সো মোটামুটি আমাদের প্রত্যেকটা জিনিস মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর তেমন কিছু না। আসো এবার একটু আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা ক্যারেক্টার তোমাদেরকে এই জায়গায় অনেক সুন্দর করে দেওয়া আছে, যেই জিনিসগুলো থেকে তোমার ভার্সিটি অ্যাডমিশন বলো, এইচএসসি বলো, প্রত্যেকটা জায়গাতে তোমার অনেক পরিমাণে প্রশ্ন আসবে। সো একটু তোমাদেরকে বলি, আমি আর এই জিনিসগুলো পড়াচ্ছি, এগুলো তোমরা নিজেরাই পড়ে নিবা। মানে সিরাজউদ্দৌলা নাটকের কেন্দ্রীয় চরিত্র, তার পিতার নাম, মাতার নাম, এরপরে তার জন্মগ্রহণ, তার পূর্ণ নাম, পূর্ণ নাম, তার আসল নাম, মির্জা মোহাম্মদ সিরাজউদ্দৌলা, আর পূর্ণ নাম একটা, আসল নাম, এগুলো আমরা একটু দেখবো। এরপরে সিংহাসনে আরোহণ করেন 1756 সালে 23 বছর বয়সে। কলকাতা অভিযানে ইংরেজের দুর্গ সংগ্রহ করে মোহাম্মদ বেগ সিরাজকে তোমার খুন করে আদেশ দিছে, এটা অলওয়েজ মাথায় রাখবে, আদেশ দিছে কিন্তু মিরন। হ্যাঁ, যদি বলে কার আদেশে খুন করে, সেটা মিরনের আদেশে। সিরাজউদ্দৌলার এই যে জিনিসগুলো, এরপরে তোমার সিরাজউদ্দৌলা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে তোমার এই জায়গা থেকে, যে সিরাজউদ্দৌলার উক্তি কোনগুলো। হ্যাঁ, তোমার পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে আমার নালিশ আজ আমার বিরুদ্ধে। ওই যে বলছিলাম না, যখন তোমার ইংরেজ কুঠিয়ালরা যখন তোমার ওই প্রজার বউকে তখন ধর্ষণ করছিল, খুন করছিল, হ্যাঁ, তো তখন তোমার ইংরেজ কুঠিয়ালরা যখন তোমার লবণ চাষি যখন বিচার দিছিল, তখন সিরাজউদ্দৌলা এই কথাটা বলছে যে আজ আমার নালিশ আমার বিরুদ্ধে। তাহলে পরীক্ষা প্রশ্ন আসে আমার নালিশ আমার বিরুদ্ধে, এটা কার? এরপরে বাংলার নবাবকে ভয় দেখাচ্ছেন সিপো সালারকে, এটা হচ্ছে মীর জাফর। তোমার নবাব সিরাজউদ্দৌলা বলছিল যে বাংলার নবাবকে আপনি ভয় দেখাচ্ছেন। তো এই কথাগুলো, এই যে তোমার ভীরু প্রতারকের দল চিরকালই পালায় কিন্তু তাতে ভীরের মনোবল ক্ষুণ্ণ হয় না, কথাটা কে বলছে? সিরাজউদ্দৌলা বলছে। আমার এতদিনের ভুল সংশোধন করার এই শেষ সুযোগ আমাকে নিতেই হবে। কে বলছে? সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলার যত উক্তিগুলো আছে, ঘরের লোক অবিশ্বাস হলে বাইরের লোকের পক্ষে সবই সম্ভব, এই উক্তিগুলা কে বলছিল? সিরাজউদ্দৌলা বলছিল। আমার সার অস্তিত্ব জুড়ে কেবল যেন দেয়ালের ভিড়। হ্যাঁ, মানে সিরাজউদ্দৌলা বলছিল যে আমার চারদিকে শুধু দেয়াল আর দেয়াল, কেউ ষড়যন্ত্রের দেয়াল, এই দেয়াল সেই দেয়াল, দেয়াল ছাড়া কিছু নেই। এগুলো কে বলছিল? সিরাজউদ্দৌলা বলছিল। শত্রুর কবল থেকে বাঁচতে হলে আমাকে তাই করতে হবে, কে বলছিল? সিরাজউদ্দৌলা বলছিল। আমার প্রাণ বিপন্ন হবে অথচ স্বাধীন। মানে এই যে সিরাজউদ্দৌলার যে উক্তিগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসে সবগুলো দেওয়া আছে। এরপরে মীর জাফর আলী খান সম্পর্কে বিস্তারিত যত কথা, হ্যাঁ, সবকিছু এখানে দেওয়া আছে। এরপরে মীর জাফর আলী খানের প্রকৃত নাম কি? তিনি ছিলেন প্রধান সেনাপতি, সে পারস্য থেকে তোমার হিন্দুস্তান আসছিল। কে? এই মীর জাফর পারস্য থেকে তোমার হিন্দুস্তান আসছিল। এরপরে একদিনের জন্য হলো মসজিদে বসার স্বপ্ন দেখছে, তিনি বিশ্বাসঘাতক।
এবং এই মীর জাফর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা, এই মীর জাফরকে বলতো ক্লাইবের গাদা। কি বলতো? এই মীর জাফরকে কি বলতো? ক্লাইবের গাদা বলতো। চুক্তি অনুযায়ী মীর জাফর মস্তদে বসতো, রাজ্য চালাবে কি? কোম্পানি। সো এই জিনিসগুলো থেকে তোমার 100% তোমার পরীক্ষায় প্রশ্ন আসে। কেমন? ক্লাইবের গাদা কাকে বলতো? মীর জাফরকে বলতো। এরপরে মীর জাফরের যত গুরুত্বপূর্ণ উক্তিগুলো আছে পরীক্ষাতে আসে, যেমন শুভ কাজে অযথা বিলম্ব করা বুদ্ধিমানের কাজ নয়, এগুলো কি বলছে? মীর জাফর বলছে। এখন থেকে কারো শান্তিতে আর কোনো রকম বিঘ্ন ঘটবে না। যখন তারা চুক্তি ভাগবটার চুক্তি করছে, নবাব হেরে গেলে মীর জাফর বসবে মস্তদে, তখন তারা এই ভাগবটার চুক্তি করে যে এখন থেকে আর কারো শান্তির মধ্যে বিঘ্ন ঘটিবে না। এরপরে তোমার সবাই মিলে সত্যি আমরা বাংলাকে বিক্রি করে দিচ্ছি না তো, উক্তিটি কার? মীর জাফরের। এই জিনিসগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসে। আমাদের কারো অদৃষ্ট মেঘমুক্ত থাকবে না শেঠজি। এরপরে আমি আশা করি কেউ তার জন্য সহানুভূতি দেখিয়ে নিজের বিপদ টেনে আনবে না। মানে বলতেছে সিরাজউদ্দৌলার জন্য কেউ সহানুভূতি দেখিয়ে তার নিজের বিপদ টেনে আনবে না। এই কথাগুলো কে বলছে? এগুলো বলছে হচ্ছে আমার মীর জাফর। কে বলছে? মীর জাফর বলছে। আসো এরপরে তোমার সিরাজউদ্দৌলার আমিনা বেগম। আসো এরপর আমিনা বেগমের পর এই যে তোমার গসরি বেগম। গসরি বেগম সম্পর্কে যত গুরুত্বপূর্ণ কথা, মতিঝিল ছেড়ে আমি এক পাও নড়বো না, কে বলছে? গসরি বেগম। সিরাজের পতন কে না চায়? তোমার ক্ষমতার ধ্বংস হবে, কে বলছে? তোমার গসরি বেগম বলছিল। এই গসরি বেগম থেকে তোমার যত কিছু আছে সব কিছু দিছে। এরপরে তোমার লুৎফুন্নেসা, যত তোমার ইয়েগুলো আছে, 23 জন স্বামীর সাথে সহজানায় বের হয়ে যায়। ওই দেশে কথাটা বলছিল, আমি চিরকাল হাতের পিঠে চড়ে বেরিয়েছি, সেই আমি কি করে এক গাধার পিঠে চড়বো? কাকে বলছিল? মিরনকে বলছিল। কেমন আসো? মির তিরিস খানের কন্যা সে, তাকে মিরাজ সিরাজকে বন্দি করে মুর্শিদাবাদে না, লুৎফুন্নেসাকে আনা তোমার ঢাকা চলে, মাথায় রাখবা। তাকে নেওয়া কোথায়? তাকে ঢাকায় নেওয়া হয়। কেমন আসো? এরপরে তোমার এই যে সেনাপতি, মানে তোমার এক কথা তোমার যত কিছু আছে এই জায়গাতে ভাই সবকিছু দিছি। এরপরে তোমাদের জন্য ভাইয়ের পক্ষ থেকে মিশন 90, মানে এই সিরাজউদ্দৌলা নাটক থেকে যত গুরুত্বপূর্ণ তোমার ইনফরমেশন আছে, 90 মিশন 90 যে ইনফরমেশনগুলো ভাই সব কিছু দিছে। সো মানে তোমার এই জায়গায় শুধু 9-10। আমি আবারও বলছি, ভাইয়ের এই পিডিএফটা যদি বা ভাইয়ের ক্লাসগুলো যদি কেউ করে, ইনশাল্লাহ তোমার কাজ হচ্ছে জাস্ট পিডিএফটা একটু মনোযোগ দিয়ে পড়া। তুমি আর সিরাজউদ্দৌলা নাটক বলো, লাল সাহেব উপন্যাস বলো, আমার মানে কেন জানি এখন আর পড়াতে মন চাচ্ছে না। নাহলে আমি নিজেই তোমাকে এই মানে মিশন 90, মিশন 99 এগুলো আমি নিজেই তোমাকে এখন লাইন বাই লাইন পড়াতাম। বাট পড়ালে আরও লাইফটা আরও অনেক কন্টিনিউ হবে, অলরেডি অনেক টাইম হয়ে গেছে। সো এই মিশন 90, মিশন 99 কোনটা কার উক্তি, এই জিনিসগুলো আমরা ইনশাল্লাহ খুব ভালো করে পড়বো। কেমন? সো এই জিনিসগুলো আবারও বলছি, তোমার অ্যাডমিশনে দেখো তোমাদের কাছে সিরাজউদ্দৌলা জিনিসটা অনেক কঠিন লাগে, বাট দেখো তোমার মাথার মধ্যে মোটামুটি এখন ওই যে তোমার ওই যে প্রথমে কে মারা গেছে, এরপরে কে মারা গেছে, মীর মর্দান মারা গেছে, কে বিশ্বস্ত সেনাপতি, এরপরে তোমার ওয়ার্ডস কে, ইংরেজদের মেইন কিডা ওই যে ক্লাইভ কর্নেল, এরপরে তোমার উমিসাদ, মোটামুটি এরপর কে তোমার মদ নারী নিয়ে মশগুল থাকে, মোটামুটি তোমার মধ্যে অনেক কিছু ঢুকে গেছে। তো এখন যদি সিরাজউদ্দৌলা যে কোনো একটা উক্তি থেকে প্রশ্ন আসে তুমি মোটামুটি পারবা, মোটামুটি লেভেলে তোমার মধ্যে চলে আসছে। এখন জাস্ট একটু তুমি একটু বইটা টাচ করবা, জাস্ট একটু স্লাইডটা টাচ করবা। তোমার গোটা আমি তোমাকে এই জন্যই বলি, তোমরা যেখানে ভর্তি পরীক্ষা দাও না কেন, ঢাকা বিশ্ববিদ্যালয় দাও, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দাও, রাজশাহীতে দাও, গুচ্ছতে দাও, জাহাঙ্গীরনগরে দাও, জগন্নাথে দাও, তুমি সেন্ট্রাল ইউনিভার্সিটিতে দাও, তুমি যেখানে পরীক্ষা দাও না কেন, তুমি বাকি সাবজেক্ট নিয়ে তুমি টেনশনটা নাও। বাংলা নিয়ে তোমার এক বিন্দু পরিমাণে হেডেক নেওয়ার দরকার নেই। বাংলার দায়িত্বটা তুমি ভাইয়ের উপর তুমি ছেড়ে দাও, ওই জিনিসগুলো আমি তোমার দেখবো ইনশাআল্লাহ। সো যারা এখনো যুক্ত না আমাদের পেইড ব্যাচে, বাংলা এডমিশন ব্যাচে লাইভ ক্লাসগুলো চলতেছে, এখানে আমাদের অ্যাডমিশন ব্যাচের কেউ থাকলে ভাইকে জানাইও যে আমাদের কি পরিমাণ ক্লাস আমাদের চলে গেছে। সো যারা আসো, ওকে এইচএসসি সময় আপনার ক্লাস করছিলাম মুনতাহা, থ্যাংক ইউ, ওকে ফাইন, আসো। তো যারা আমি আবার বলছি, তুমি তোমার বাংলার দায়িত্বের ভাইয়ের উপর ছেড়ে দিয়ে তুমি বাকি সাবজেক্টের তুমি হেডেক নাও, বাকি সাবজেক্টগুলো তুমি দেখো, এটা নিয়ে তোমার কোনো টেনশন নেই। সো যারা এখনো যুক্ত হন, ভাইয়ের পুরো রেকর্ডেড ব্যাচ দেওয়া আছে, তুমি চাইলে উইদিন 7 days গোটা বাংলাটা তুমি শেষ করতে পারবা, তুমি জাস্ট চাইলে শেষ করতে পারো। আমাদের রেকর্ডেড ব্যাচ দেওয়া আছে, লাইভ বেসে ক্লাস চলতেছে, তুমি রেকর্ডেড ব্যাচ শেষ করো, লাইভে আমার সাথে সাথে রিভিশন দাও, এরপরে তোমার প্র্যাকটিস বুক, বিরোচন বই সব কিছু তোমার দেওয়া আছে। সো যারা এখনো যুক্ত হন, দ্রুত করে যুক্ত হয়ে যাও। যুক্ত হওয়ার জন্য জাস্ট আমাদের এই যে একটা নাম্বার দেওয়া আছে ছোট্ট করে, এই নাম্বারে বিকাশ বানাও দিয়ে তুমি 699 টাকা ভাইকে সেন্ড মানি করে যুক্ত হয়ে যাও। মাথায় রাখবা, যত একটা মিনিট পরে তুমি যুক্ত হবা তত তুমি বাকিদের থেকে পিছিয়ে যাবা। আবারও বলছি, যত একটা মিনিট দ্রুত মানে দেরিতে তুমি যুক্ত হবা তত তুমি বাকিদের থেকে পিছিয়ে যাবা। সো আমরা একটু আর্লি করে যুক্ত হয়ে যাবো। আর আরেকটা কথা একটু তোমাদেরকে বলি, এই লাস্ট টাইমে তোমাকে যত বেশি মোর অ্যান্ড মোর তোমাকে এক্সাম দিতে হবে। তোমাকে যত তুমি এক্সাম দিবা তত তুমি মানে নিজেকে জ্বালিয়ে নিতে পারবা। এই লাস্ট টাইম বেশি করে তোমাকে এক্সাম দিতে হবে। এক্সাম দিলে তুমি বুঝতে পারবা যে তোমার কোন জায়গায় পড়াশোনা কতটুকু অগ্রগতি হয়েছে, আরো কতটুকু বাড়াইতে হবে, কোন জায়গায় তোমার এখনো দুর্বলতা আছে, নিজের উইক পয়েন্টগুলো এক্সামের মাধ্যমে তুমি বের করতে পারবা। আমাদের বি ইউনিটের এক্সাম ব্যাচ অলরেডি লঞ্চ হয়ে গেছে। আমাদের বি ইউনিটের এক্সাম ব্যাচে অনলাইনে আমরা মডেল টেস্ট নিব তোমার 30 সেট, অফলাইনে নেব 20 সেট। ওই অফলাইনগুলো তোমার ওএমআর রিটেন পেপার কোশ্চেন তুমি সব বাসায় নিয়ে তুমি পরীক্ষা দেবে। আমরা সব পিডিএফ আকারে দিয়ে দেবো অফলাইনের জন্য, প্রিন্ট করে 20টা ওএমআর
প্রিন্ট করবা, রিটেন পেপারটা প্রিন্ট করবা, করে তুমি একদম অফলাইনে পরীক্ষা দেবা। ওখানে এই এমসিকিউগুলোর পিডিএফ শুধু তুমি পেয়ে যাবা। তো যারা আমাদের বিউনিট এক্সাম ব্যাচে যুক্ত হতে চাও, জাস্ট ভাইয়ের কোর্সকে এখনো প্রথম 300 জনের মধ্যে তোমার 599 টাকা, জাস্ট এই যে ছোট্ট একটা নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে তুমি বিকাশ বা নগদে 599 টাকা তুমি জাস্ট সেন্ড মানি করে ভাইকে জাস্ট এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে টেক্সট করিও। কেমন আসো? সো আমাদের এক্সাম ব্যাচে গেলো, এবং এক্সাম ব্যাচের সবচেয়ে স্পেশালিটি হচ্ছে তোমার এখানে সলভ ক্লাস থাকবে। সো এর উপরে বাংলাদেশে এখন পর্যন্ত কোনো এক্সাম ব্যাচে আমি দেখিনি যে সলভ ক্লাস দিতে, বাট আমরা তোমাকে সলভ ক্লাস দেবো, কারণ হলো তুমি এক্সাম ব্যাচে যে জিনিসগুলো ভুল করবে শিখবে কোথায়? সলভ ক্লাসে। কেমন আসো? সো এই যে দেখো তোমাদেরকে বলছিলাম মিশন 90 মানে সিরাজউদ্দৌলা নাটক থেকে তুমি তুমি যা যা ফাতেমাতুজ জোহরা ইফতি আজকে আপনার প্রথম ক্লাস করতেছে, তাই না? ভালো হয়ে যাও, বুঝছো? ভালো হয়ে যাও। আসো তাহলে এই যে সিরাজউদ্দৌলা নাটক থেকে তোমার যতগুলো ইনফরমেশন পরীক্ষাতে আসার মতো, যেমন এই যে সিরাজউদ্দৌলা নাটকের সমাপ্তি করেছে কিসের মাধ্যমে? যন্ত্রণার মাধ্যমে। মোহাম্মদী ব্যাগ সংলাপের মাধ্যমে সিরাজউদ্দৌলা নাটকটা পরিসমাপ্তি করছে। তাহলে সর্বশেষ সংলাপকার মোহাম্মদী ব্যাগের, আবার প্রথম সংলাপকার। হ্যাঁ, এই জিনিসগুলো থেকে তোমার পরীক্ষা প্রশ্ন আসে। মোহাম্মদী ব্যাগ প্রথমে লাঠি দিয়ে আঘাত করে, মোহাম্মদী ব্যাগ 10,000 টাকার বিনিময়ে হত্যা করে, ইনি কি নবাব নাকি ফকির? কে বলছিল? ক্লাইভ মির জাফরকে উদ্দেশ্য করে বলছিল। অর্থের লোভে নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করে মোহাম্মদী ব্যাগ। সো যা যা ইনফরমেশন আমার জানতে হবে, দেখো মীর জাফর উমিসাদকে বলছে কালকে উঠে, তাহলে মীর জাফর উমিসাদদের কি বলছিল? কালকে উঠে বলছিল। এরপরে উমিসাদ এই যুগের সেরা বিশ্বাসঘাতক, উক্তিটি কার? ক্লাইভের। এরপর নবাবের পরাজয়ের জন্য কোম্পানি উমিসাদকে 30 লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি। এই যে এরপরে নবাব কোথায় তোমার বন্দী হয়? ভগবান গোলায় তোমার বন্দী হয়, হ্যাঁ, মীর কাসেমদের সৈন্যদের হাতে। এরপরে তোমার দুর্বলতা অকর্মরত নারী মগ্ন থাকার কারণে হুসেন কুলিখাকে প্রাণ দিতে হয়েছে, ওই যে তোমার গোসারি বেগমের সাথে থাকার কারণে। এরপর মানে যত গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে ভাইয়া এই জায়গাতে রাখছে। এরপরে মিশন 99-এ আরো গুরুত্বপূর্ণ যা ইনফরমেশন পরীক্ষা আসার মতো সব ভাই এখানে রাখছে। এই যে তোমার নাটকটি কেমন, এটা ট্রাজেডি ধর্ম, প্রথম অঙ্কের প্রথম দেশকথা, ফোর্ট উইলিয়াম দুর্গ, যুদ্ধে জয়লাভ অথবা মৃত্যুবরণ, এটি আমাদের প্রতি উক্তিটি ক্লেটনের। ওই যে তোমার ফোর্ট উইলিয়াম দুর্গের মধ্যে আক্রমণ করছে না, তো তখন তোমার এই জিনিসগুলো ছিল। কেমন আসো? ইংল্যান্ডের বীর সন্তানকে ক্লেটন। সব মনে করো প্রত্যেকটা জায়গার যত ইনফরমেশন আছে ভাই তোমার সব কিছু এই জায়গাতে তোমার দিয়ে রাখছে। এরও পরবর্তীতে তোমার যত গুরুত্বপূর্ণ উক্তি আছে এই জিনিসগুলো ভাই তোমার আলাদা করে দিছে। সো ভাইকে জাস্ট একটুটুকু জানো, সবাই হ্যাপি? ওকে। সো আমি একটু আবার বলি, আজকের পিডিএফটা পাবে কারা কারা? যারা অনলি এই লাইভটা আজকে যারা শেয়ার করে রাখছিল তারাই পাবা। জাস্ট যারা লাইভটা শেয়ার করছো শুধু তারা ভাইকে পেজের মধ্যে স্ক্রিনশট দিয়ে ভাইকে টেক্সট করে রাখো। বাকিরা টেক্সট করে কোনো লাভ হবে না। যারা অনলি শেয়ার করছো শুধু তারাই পাবা, বাকি যারা আছো তোমরা কেউই পিডিএফটা পাচ্ছ না। কেমন? ওকে। সো সবাই আবারও বলছি, ওকে। ওকে মাহি, এইচএসের সময় ভাইয়ের ক্লাস করে এক্সাম দিয়েছিলাম, তার আগে পড়ে কিন্তু পরীক্ষা খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। হুমায়ুন কবির, এইচএসসিতে পড়া লাগে? হুমায়ুন কবির, তুমি যদি এইচএসসি 26 বেছো বা 27 বেছো, তোমার এইচএসসি রেজাল্টের দিন ভাইয়ের একটা টেক্সট করে, যদি তুমি এ প্লাস পাও, টেক্সট করে একটা ভাইয়েরে। আলহামদুলিল্লাহ। ওকে। ফাতেমাতুজ জোহরা 11+ শেয়ার করছি, থ্যাংক ইউ। তুমি ভাই থেকে পিডিএফটা নিয়ে যে একটু পরে ভাইকে একটু টেক্সট করে রাখো পেজের মধ্যে। সো আমি আবারও বলছি, তোমার কাছে যেটা মানে অ্যাডমিশনের যে বাংলাটা, এটা তোমার কাছে অনেক কঠিন লাগে, বাট এটা কঠিন না যদি তোমাকে ওইভাবে পড়ানো হয়। যেমন আজকে আমাদের পেইড ব্যাচে বিদেশি শব্দের ক্লাস গেছে, তোমাদের ম্যাক্সিমাম বইগুলোতে বিদেশি শব্দগুলো অনেকভাবে দেওয়া আছে, বাট বিদেশি শব্দটা আমি যেভাবে মানে নতুন আপডেট করে যেভাবে পড়াইছি, এর থেকে ইজি বিদেশি শব্দ আর নাই। মানে এত টেকনিক দিয়ে অনেক ইজি করে। সো শুধু বিদেশি শব্দ না, গতকালকে পড়েছে শব্দের শ্রেণীবিভাগ, শব্দ ভান্ডার। সো আমাদের প্রতিনিয়ত আমাদের টপিক ওয়াইজ ক্লাসগুলো চলে। সো যারা এখনও যুক্ত হন বা আমাদের বাংলা অ্যাডমিশন ব্যাচে এখনও যুক্ত হনই, দ্রুত করে যুক্ত হয়ে যাও। আর মন খারাপ হয়েছে আমি জানি, বাট নাথিং টু ডু, কারণ সিরাজউদ্দৌলার এটার এন্ডিংটা তোমার একটু স্যাড। সো নাথিং টু ডু, একটু মন খারাপ হওয়া ভালো, অসুবিধা নেই, ঠিক আছে। আমরা প্রত্যেকে ভালো থাকি, সুস্থ থাকি। ভাইয়ার লাইভটা দীর্ঘায়িত না করে, মোটামুটি অনেকক্ষণ হয়ে গেছে। সো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে তোমাদের সাথে আবারও পরবর্তী কোনো লাইভে, ভাই তোমাদেরকে জানিয়ে দিব। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ সবাইকে।